লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর হাতে মিষ্টির বাক্স দেখে বেশ অবাক হলাম। সাধারণত ভদ্রলোক যখন আমাদের বাড়িতে আসেন তখন হাতে ছাতা ছাড়া আর কিছু থাকে না। নতুন বই বেরোলে বইয়ের একটা প্যাকেট থাকে অবশ্য, কিন্তু সে তো বছরে দুবার। আজ একেবারে মির্জাপুর স্ট্রিটের হালের দোকান কল্লোল মিষ্টান্ন ভাণ্ডারের 25 টাকা দামের সাদা কার্ডবোর্ডের বাক্স, সেটা আবার সোনালি ফিতে দিয়ে বাঁধা। বাক্সের দুপাশে নীল অক্ষরে লেখা কল্লোলস 5 মিক্স সুইট মিটস, মানে 5 মেশালি মিষ্টি। বাক্স খুললে দেখা যাবে 5টা খোপ করা আছে, তার এক একটাতে এক এক রকমের মিষ্টি। আর মাঝেরটায় থাকতেই হবে কল্লোলের আবিষ্কার ডায়মন্ডা, মানে হীরের মতো পলকাটার উপর তবক দেওয়া রস ভরা কড়া পাকের সন্দেশ। আহা! কিন্তু এমন বাক্স লালমোহন বাবুর হাতে কেন? আর ওর মুখে এমন কেল্লাফতে হাসি হাসি ভাবই বা কেন? ভদ্রলোক ঘরে ঢুকে বাক্স টেবিলে রেখে চেয়ারে বসতেই ফেলুদা বলল, বোম্বাইয়ের সুখবরটা বোধহয় আজই পেলেন। লালমোহন বাবু প্রশ্নটা শুনে অবাক হলেও তার মুখ থেকে হাসিটা গেল না, কেবল ভুরু দুটো ওপরে উঠল। কি করে বুঝলেন? সাইরেন বাজার 1 ঘন্টা পরে যখন দেখছি আপনার হাত ঘড়ি বলছে 3:15, তার মানে টাটকা আনন্দের আতিশয্যে ঘড়িটা পড়ার সময় আর ওটার দিকে চাইতেই পারেননি। স্প্রিং গেছে না দম গেছে? লালমোহন বাবু তার নীল র্যাপারের খসে পড়া দিকটা রোমান কায়দায় বাঁ কাঁধের ওপর ফেলে দিয়ে বললেন, 25 চেয়েছিলুম, তা আজ ভোরে ঘুম ভাঙতে চা করে সে টেলিগ্রাম ধরিয়ে দিলে। এই যে, প্রডিউসার উইলিং অফার 10 ফর বোম্বে ডে, প্লিজ কেবল কনসেন্ট। আমি রিপ্লাই পাঠিয়ে দিলাম, হ্যাপিলি সেলিং বোম্বে ডে ফর 10 টেক ব্লেসিংস। 10,000? ফেলুদার মতো মাথা ঠান্ডা মানুষের পর্যন্ত চোখ গোল গোল হয়ে গেল। 10,000-এ গল্প বিক্রি হয়েছে আপনার? টাকাটা হাতে আসেনি এখনো, ওটা বম্বে গেলে পাবো। আপনি বম্বে যাচ্ছেন? শুধু আমি কেন, আপনারাও, অ্যাট মাই এক্সপেন্স। আপনি ছাড়া তো এই গল্প দাঁড়াতোই না মশাই। কথাটা যে সত্যি সেটা ব্যাপারটা খুলে বললেই বোঝা যাবে। জটায়ুর অনেক দিনের স্বপ্ন যে তার একটা গল্প থেকে সিনেমা হবে। বাংলা ছবিতে পয়সা নেই, তাই হিন্দির দিকেই ওর ঝোঁক বেশি। এবারে তাই কোমর বেঁধে হিন্দি সিনেমার গল্প লেখা শুরু করেছিলেন। বম্বের ফিল্ম লাইনে লালমোহনবাবুর একজন চেনা লোক আছে, নাম পুলক ঘোষাল। আগে গড়পাড়েই থাকতো, লালমোহনবাবু 2টো বাড়ি পরে। কলকাতায় টালিগঞ্জে 3টে ছবিতে সহকারী পরিচালকের কাজ করে রোখের মাথায় বম্বে গিয়ে হাজির হয়। এখন সেখানে সে নিজেই একজন হিট ডিরেক্টর। 3য় পরিচ্ছেদ অবধি গিয়ে গল্প আর এগোচ্ছে না দেখে জটায়ু ফেলুদার কাছে আসেন। ফেলুদা তখনই লেখাটা পড়ে মন্তব্য করে, মাঝপথে আটকে ভালোই হয়েছে মশাই, এ আপনার পণ্ডশ্রম হতো, বোম্বাই নিত না। লালমোহনবাবু মাথা চুলকে বললেন, কি হলে নেবে মশাই বলুন তো? আমি তো ভেবেছিলুম খান কত কারেন্ট হিট ছবি দেখে তারপর লিখব। 2 দিন কি হয়ে দাঁড়ালুম, একদিন তো পকেট মার হলো, একদিন 6 ঘন্টা দাঁড়িয়ে জানলা অব্দি পৌঁছে শুনলুম হাউসফুল। বাইরের টিকিট ব্ল্যাক হচ্ছিল মশাই, কিন্তু 12 টাকা খরচ করে শেষটায় কোডোপাইরিন খেতে হবে সেই ভয় পিছিয়ে এলুম। শেষে ফেলুদাই বলল যে একটা ছক কেটে দেবে লালমোহনবাবুর জন্য। বলল, আজকাল ডাবল রোলের খুব চল হয়েছে, সেটা জানেন তো? ডাবল রোল যে কি সেটা লালমোহনবাবু জানেনই না। একই চেহারার 2জন নায়ক হয় ছবিতে, সেটা জানেন না? ও মানে যমজ ভাই? তাও হতে পারে, আবার আত্মীয় নয় অথচ চেহারায় মিল, সেটাও হতে পারে। একই চেহারা অথচ একজন ভালো লোক, একজন খারাপ লোক, অথবা একজন শক্ত সমর্থ আর একজন গোবেচারা। সাধারণত এটাই হয়। আপনি একটু নতুন ভাবে এক কাঠি বাড়িয়ে করতে পারেন। একটা ডাবল রোলের বদলে 1 জোড়া ডাবল রোল। 1 নম্বর হিরো আর 1 নম্বর ভিলেন হলো 1 জোড়া, আর 2 নম্বর হিরো 2 নম্বর ভিলেন হলো আরেক জোড়া। এই 2 নম্বর জোড়া যে আছে সেটা গোড়ায় ফাঁস করা হবে না। তারপর বলছিলাম কি, একটু বেশি জটিল হয়ে যাচ্ছে না? 3 ঘন্টার মাল মশলা চাই। আজকাল নতুন নিয়মে খুব বেশি ফাইটিং চলবে না, কাজেই গল্প অন্যভাবে ফাঁকতে হবে। 1.5 ঘন্টা লাগবে জট পাকাতে, 1.5 ঘন্টা ছাড়াতে। তাহলে আপনি বলছেন ডবল রোলই কার্যসিদ্ধি হয়ে যাবে? তা কেন, আরো আছে, নোট করে নিন। লালমোহনবাবু শুরুত করে বুক পকেট থেকে লাল খাতা আর সোনালি পেন্সিল বার করে ফেললেন। লিখুন, স্মাগলিং চাই, সোনা, হিরে, গাঁজা, চরস যা হোক। 5টি গানের সিচুয়েশন চাই, তার মধ্যে 1টি ভক্তিমূলক হলে ভালো। 2টি নাচ চাই, খান 2-3 পশ্চাৎ ধাবন দৃশ্য বা চেজ সিকোয়েন্স চাই।
তাতে অন্তত একটি দামি মোটর গাড়ি পাহাড়ের গা গড়িয়ে ফেলতে পারলে ভালো হয়। অগ্নিকাণ্ডের দৃশ্য চাই, নায়কের গার্লফ্রেন্ড হিসেবে নায়িকা এবং ভিলেনের গার্লফ্রেন্ড হিসেবে ভ্যাম্প বা খলনায়িকা চাই। একটি কর্তব্যবোধ সম্পন্ন পুলিশ অফিসার চাই। নায়কের ফ্ল্যাশব্যাক চাই, কমিক রিলিফ চাই। গপ্প যাতে ঝুলে না পড়ে তার জন্য দ্রুত ঘটনা পরিবর্তন ও দৃশ্যপট পরিবর্তন চাই। বার কয়েক পাহাড়ে বা সমুদ্রের ধারে গল্পটাকে নিয়ে ফেলতে পারলে ভালো, কারণ এক নাগাড়ে স্টুডিওর বদ্ধ পরিবেশে শুটিং চিত্র তারকাদের স্বাস্থ্যের পক্ষে হানিকর। বুঝেছেন তো? ঝড়ের মতো লিখতে লিখতে জটায়ু মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিলেন। আর সবশেষে এটা একেবারে মাস্ট চাই হ্যাপি এন্ডিং। তার আগে অবশ্যই বার কয়েক কান্না স্রোত বইয়ে দিতে পারলে শেষটা জমে ভালো। লালমোহনবাবু সেদিনই হাতে ব্যথা হয়ে গিয়েছিল। তারপর গল্প নিয়ে ঝাড়া 2 মাসের ধস্তাধস্তিতে ডান হাতে 2টো আঙুলে কড়া পড়ে গিয়েছিল। ভাগ্যি সেই সময়টা ফেলুদার কলকাতার বাইরে কোনো কাজ ছিল না। কেদার সরকারের রহস্যজনক খুনের তদন্তের ব্যাপারে ওকে সবচেয়ে বেশি দূর যেতে হয়েছিল ব্যারাকপুর, কারণ লালমোহনবাবু সপ্তাহে 2 বার এসে ফেলুদার কাছে ধর্ণা দিচ্ছিলেন। তা সত্ত্বেও জটায়ুর 32 নম্বর উপন্যাস বোম্বাইয়ের বোম্বেটে মহালয়ার ঠিক পরেই বেরিয়ে যায়। আর গল্পটা যেরকম দাঁড়িয়েছিল তা থেকে ছবি করলে, আর যাই হোক, সে ছবি দেখে কোডোপাইরিন খেতে হবে না। হিন্দি ছবির মাল মশলা থাকলেও তাতে হিন্দি ছবির ছেড়ে দেওয়া কেঁদেবাচি বাড়াবাড়িটা নেই। পাণ্ডুলিপির 1 কপি পুলক ঘোষালকে আগেই পাঠিয়েছিলেন লালমোহনবাবু। দিন 10 আগে চিঠি আসে যে গল্প পছন্দ হয়েছে আর পুলকবাবু খুব শিগগিরই কাজ আরম্ভ করতে চান। চিত্রনাট্য তিনি নিজেই করেছেন, আর হিন্দি সংলাপ লিখেছেন ত্রিভুবন গুপ্তে, যার এক একটা কথা নাকি এক একটা ধারালো চাক্কু সোজা গিয়ে দর্শকের বুকে বিঁধে হলে পায়রা উড়িয়ে দেয়। এই চিঠির উত্তরে লালমোহনবাবু ফেলুদাকে কিছু না বলেই তার গল্পের দাম হিসেবে 25,000 হাঁকেন, আর তার উত্তরেই আজকের টেলিগ্রাম। আমার মনে হলো 25 চেয়ে লালমোহনবাবু যে একটু বাড়াবাড়ি করেছিলেন সেটা উনি নিজেই বুঝতে পেরেছেন। গরম চায়ে চুমুক দিয়ে আধবোজা চোখে একটা শব্দ করে লালমোহনবাবু বললেন, পুলক ছোকরা লিখেছিল যে গল্পটা বিশেষ চেঞ্জ করেনি। মোটামুটি আমি আমরা যা লিখেছিলাম বহু বচনটা না ব্যবহার করলেই খুশি হব। কিন্তু আহা, শেক্সপিয়ারও তো অন্যের গল্পের সাহায্য নিয়ে নাটক লিখেছে। তা বলে তাকে কি কেউ কখনো আমাদের হ্যামলেট বলতে শুনেছে? কখনো না। উপাদানে আমার কিছুটা কন্ট্রিবিউশন থাকলেও পাচক তো আপনি। আপনার মতো হাতের তার কি আর আমার আছে? লালমোহনবাবু কৃতজ্ঞতায় কান অবধি হেসে বললেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। যাই হোক, যা বলছিলাম, কেবল একটি মাত্র মাইনার চেঞ্জ করেছে গপ্পে। কিরকম? ওই সে আর বলবেন না মশাই, তাজ্জব ব্যাপার। আপনি শুনলেই বলবেন টেলিপ্যাথি। হয়েছে কি, আমার গল্পে স্মাগলার ঢুন্ডিরাম ধুরন্ধরের বাসস্থান হিসেবে একটা 43 তলা বাড়ির ফ্ল্যাটের আমি উল্লেখ করেছিলাম। আপনি খুঁটিনাটির ওপর নজর দিতে বলেন, তাই বাড়িটার একটা নামও দিয়েছিল, শিবাজি কাসল। বোম্বাই তো, তাই মহারাষ্ট্রের জাতীয় বীর পুরুষের নামে বাড়ির নামটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছিল। উমা, পুলক লিখলে ওই নামে নাকি সত্যি একটা উঁচু ফ্ল্যাট বাড়ি আছে, আর তাতে নাকি ও ছবির প্রডিউসার নিজেই থাকেন। বলুন মশাই, একে টেলিপাতি ছাড়া আপনি কি বলবেন? কুংফু থাকছে না বাদ? আমরা 3 জনে একসঙ্গে এন্টার দ্য ড্রাগন দেখার পর থেকেই লালমোহনবাবুর মাথায় ঢুকেছিল যে গল্পে কুংফু ঢোকাবেন। ফেলুদার প্রশ্নের উত্তরে লালমোহনবাবু বললেন, আলবাত থাকছে। আরে মশাই, সেটার কথা আমি আলাদা করে জিজ্ঞেসও করেছিলাম। তাতে লিখেছে ম্যাড্রাস থেকে স্পেশালি কুংফুর জন্য ফাইট মাস্টার আসছে। বলে কিনা হংকং ট্রেন্ড। শুটিং শুরু কবে? সেইটা জিজ্ঞেস করে আজ একটা চিঠি লিখছি। জানার পর আমাদের যাবার তারিখটা ফিক্স করব। আমাদের আমার গল্পের শুটিং শুরু হবে আর আমরা সেখানে থাকবো না, সে কি করে হয় মশাই? ডায়মন্ডাইয়ের আগেও খেয়েছি, কিন্তু আজকে যতটা ভালো লাগলো তেমন আর কোনোদিন লাগেনি। পরের রবিবার আবার জটায়ুর আবির্ভাব। ফেলুদা আগে থেকেই ঠিক করে রেখেছিল যে ভদ্রলোককে অর্ধেক খরচ অফার করবে, কারণ ওর নিজের হাতেও সম্প্রতি কিছু টাকা এসেছে। শুধু কেস থেকে নয়, গত 3 মাসে ও 2টো ইংরেজি বই অনুবাদ করেছে। 19 শতাব্দীর 2জন বিখ্যাত পর্যটকের ভ্রমণ কাহিনী। 2টোই ছাপা হচ্ছে, আর 2টো থেকেই কিছু আগাম টাকাও ফেলুদা পেয়েছে।
এর আগেও অবসর সময় ফেলুদাকে মাঝে মাঝে লিখতে দেখেছি, কিন্তু আদা নুন খেয়ে লিখতে লাগা এই প্রথম। লালমোহনবাবু অবশ্য ফেলুদার প্রস্তাব এক কথায় উড়িয়ে দিলেন, বললেন, খেপেছেন মশাই, লেখার ব্যাপারে আপনি এখন আমার গাইড অ্যান্ড গডফাদার। এটা হলো আপনাকে আমার সামান্য দক্ষিণা। এই বলে পকেট থেকে দুটো প্লেনের টিকিট বার করে টেবিলের ওপর রেখে দিলেন। তারপর বললেন, মঙ্গলবার সকাল 10:45 ফ্লাইট, 1 ঘন্টা আগে রিপোর্টিং টাইম। আমি সোজা দমদমে গিয়ে আপনাদের জন্য ওয়েট করব। শুটিং আরম্ভ হচ্ছে কবে? বৃহস্পতিবার, একেবারে ক্লাইম্যাক্স। সেই ট্রেন, মোটর আর ঘোড়ার ব্যাপারটা। এছাড়াও জটায়ু আরেকটা খবর দিলেন। কাল সন্ধেবেলা আর এক ব্যাপার মশাই। এখানকার এক ফিল্ম প্রডিউসার, ওই ধর্মতলায় আপিস, আমার পাবলিশারের কাছ থেকে ঠিকানা জোগাড় করে সোজা আমার বাড়িতে গিয়ে হাজির। বুঝুন, সেও বোম্বাইয়ের বোম্বেতে ছবি করতে চায়। বলে বাংলায় হিন্দি টাইপের ছবি না করলে আর চলছে না। তো গপ্প বিক্রি হয়ে গেছে শুনে বেশ তো হতাশ হলো। বইটা অবশ্য নিজে পড়েননি, ওর এক ভাগ্নে পড়ে ওকে বলেছে। আমি বোম্বাই না গিয়ে বইটা লিখেছি শুনে বেশ অবাক হলেন। আমি আর ভাঙলুম না যে মারের গাইড টু ইন্ডিয়ার ফেলু মিত্রের গাইডেন্স ছাড়া এই কাজ হতো না। ভদ্রলোক বাঙালি? ইয়েস স্যার। সান্নাল, কথায় পশ্চিমা টান। বললেন জব্বলপুরের মানুষ, গায়ে উগ্র পারফিউমের গন্ধ। আরে নাক জ্বলে যায় মশাই, পুরুষ মানুষ এভাবে সেন্ট মাকে এই প্রথম আমি এক্সপিরিয়েন্স করলুম। যাই হোক, আমি তো চলে যাচ্ছি শুনে একটা ঠিকানা দিয়ে দিলেন। বললেন কোনো অসুবিধে হলে একে ফোন করতে পারেন। আমার এই বন্ধুটি খুব হেল্পফুল। ডিসেম্বরে কলকাতায় বেশ শীত পড়লেও বম্বেতে নাকি তেমন ঠান্ডা পড়ে না। আমাদের ছোট দুটো সুটকেসেই সব ম্যানেজ হয়ে গেল। মঙ্গলবার সকালে উঠে দেখি কুয়াশায় রাস্তার ওপারে পল্টুদের বাড়িটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। এই রে, প্লেন ছাড়বে তো? কিন্তু আশ্চর্য, 9টার মধ্যে সব সাফ হয়ে গিয়ে ঝকঝকে রোদ উঠে গেল। ভিআইপি রোডে এমনিতেই শহরের চেয়ে বেশি কুয়াশা হয়, কিন্তু আজ দেখলাম তেমন কিছু নয়। এয়ারপোর্টে যখন পৌঁছলাম তখন প্লেন ছাড়তে 50 মিনিট বাকি। লালমোহনবাবু আগেই হাজির, এমনকি বোর্ডিং কার্ডও দেখলাম ওর পকেট থেকে উঁকি মারছে। বললেন, কিছু মনে করবেন না ফেলুবাবু, লম্বা কিউ দেখে ভাবলুম যদি জানলার ধারে সিটটা না পাই, তাই আগে ভাগে সেরে রাখলো। এই ছিল, দেখুন হয়তো দেখবেন কাছাকাছি সিট পেয়ে গেছেন। আপনার হাতে ওটা কি? কি বই কিনলেন? লালমোহনবাবুর বগলে একটা ব্রাউন কাগজের প্যাকেট দেখে আমার মনে হয়েছিল উনি নিজের বই সঙ্গে নিয়ে যাচ্ছেন ওখানে কাউকে দেবেন বলে। ফেলুদার প্রশ্নের জবাবে ভদ্রলোক বললেন, কিনবো কি মশাই? সেই সান্নাল, সেই দিন যার কথা আমি বলেছিলুম, সে দিয়ে গেল এই জাস্ট মিনিট 10 আগে। উপহার? নো স্যার, বম্বে এয়ারপোর্টে লোক এসে নিয়ে যাবে। আমার নাম ধাম তাকে জানিয়ে দিয়েছেন। কোনো এক আত্মীয়ের কাছে যাবে নাকি এই বই। বেশ একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছেন না? পাওয়া মুশকিল, কারণ ভারত কেমিক্যালসের গুলবাহারের সেন্টের গন্ধ আর সব গন্ধকে ম্লান করে দিয়েছে। গন্ধটা আমিও পেয়েছিলাম। সান্নাল মশাই এমনই সেন্ট মাখেন যে তার সুবাস এই প্যাকেটে পর্যন্ত লেগে রয়েছে। যা বলেছেন স্যার। তবে অনেক সময় শুনেছি এইভাবে লোকে উল্টোপাল্টা জিনিসও নাকি চালান করে দেয়। সে তো বটেই। বুকিং কাউন্টারে তো নোটিশই লাগানো আছে যে অচেনা লোকের হাত থেকে চালান দেওয়ার জন্য কোনো জিনিস নেওয়াটা বিপজ্জনক। অবশ্যই ভদ্রলোককে টেকনিক্যালি ঠিক অচেনা বলা চলে না, আর প্যাকেটটাও যে বইয়ের সেটা সন্দেহ করার কোনো কারণ দেখছি না। কাজেই Ladies and gentlemen, this is your Captain Abhijit Datta speaking. We're currently cruising at 35,000 feet above Nagpur and we're on our final approach to Santa Cruz International Airport. We request that you remain seated, fasten your seatbelts and please observe the no smoking sign. Thank you. প্লেনে তিনজনে পাশাপাশি জায়গা পেলাম না। লালমোহনবাবু আমাদের 3টে সারি পেছনে জানলার ধারে বসলেন। ফ্লাইটে বলবার মতো তেমন কিছুই ঘটেনি। কেবল লাউড স্পিকারে ক্যাপ্টেন দত্ত যখন বলছেন যে আমরা নাগপুরের উপর দিয়ে যাচ্ছি, তখন পেছনে ফিরে দেখি লালমোহনবাবু সিট ছেড়ে উঠে প্লেনের লেজের দিকটায় চলেছেন। শেষটা একজন এয়ার হোস্টেস ওকে থামিয়ে উল্টো দিকে দেখিয়ে দিতে ভদ্রলোক আবার সারা পথ হেঁটে সোজা পাইলটের দরজা খুলে ককপিটে ঢুকে তক্ষুনি বেরিয়ে এসে জিপ কেটে বাঁ দিকের দরজা দিয়ে বাথরুমে ঢুকলেন।
নিজের সিটে ফেরার পথে আমার উপর ঝুঁকে পড়ে কানে ফিসফিস করে বলে গেলেন, আমার পাশের লোকটিকে এক ঝলক দেখে নাও, হাইজ্যাকার হলে আশ্চর্য হব না। মাথা ঘুরিয়ে দেখে বুঝলাম জটায়ু অ্যাডভেঞ্চারের জন্য একেবারে হন্যে হয়ে না থাকলে ওরকম নিরীহ নেই থুতনি মানুষটাকে কখনো হাইজ্যাকার ভাবতেন না। স্যান্টা ক্রুজে প্লেন ল্যান্ড করার ঠিক আগেই লালমোহনবাবু ব্যাগ থেকে বইটা বার করে রেখেছিলেন। ডোমেস্টিক লাউঞ্জে ঢুকে আমরা তিনজনেই এদিক ওদিক দেখছি। এমন সময় মিস্টার গাঙ্গুলি, শুনে ডাইনে ঘুরে দেখি গাঢ় লাল রঙের টেরেলিন শার্ট পরা একজন লোক মাদ্রাজি টাইপের এক ভদ্রলোককে প্রশ্নটা করে তার দিকে অত্যন্ত আগ্রহের সঙ্গে চেয়ে আছেন। ভদ্রলোক একটু যেন বিরক্তভাবেই মাথা নেড়ে না বলে লোকটাকে পাশ কাটিয়ে চলে গেলেন, আর লালমোহনবাবুও বই হাতে লাল শার্টের দিকে এগিয়ে গেলেন। আই এম মিস্টার গাঙ্গুলি অ্যান্ড দিস ইজ ফ্রম মিস্টার সান্যাল। এক নিঃশ্বাসে বলে ফেললেন জটায়ু। লাল শার্ট বইটা নিয়ে ঘাড় বেঁকিয়ে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন, আর লালমোহনবাবুও কর্তব্য সেরে নিশ্চিন্তে হাত ঝাড়লেন। আমাদের ব্যাগেজ বেরোতে লাগলো আধ ঘন্টা। এখন 1:20 শহরে পৌঁছতে পৌঁছতে হয়ে যাবে প্রায় 2টো। পুলক ঘোষাল গাড়ির নাম্বারটা জানিয়ে দিয়েছিলেন আগেই। দেখলাম সেটা একটা গেরুয়া রঙের স্ট্যান্ডার্ড। ড্রাইভারটি বেশ শৌখিন এবং ফিটফাট, হিন্দি ছাড়া ইংরেজিটাও মোটামুটি জানে। কলকাতা 3 জন অচেনা লোকের জন্য ভাড়া খাটতে হচ্ছে বলে কোনো রকম বিরক্তির ভাব দেখলাম না, বরং লালমোহনবাবুকে যেরকম একটা সেলাম ঠুকলো তাতে মনে হলো কাজটা পেয়ে সে একেবারে কৃতার্থ। ড্রাইভারই খবর দিল যে শহরের ভেতরেই শালিমার হোটেলে আমাদের থাকার বন্দোবস্ত হয়েছে, আর পুলকবাবু বিকেল 5:30টার সময় হোটেলে এসে আমাদের সঙ্গে দেখা করবেন। গাড়ি আমাদের জন্য রাখা থাকবে, আমরা যখন খুশি যেখানে ইচ্ছে যেতে পারি। ফেলুদা অবশ্য এখানে আসবার আগে ওর অভ্যেস মতো বম্বে সম্বন্ধে পড়াশুনো করে নিয়েছে। ও বলে কোনো নতুন জায়গায় আসার আগে এই জিনিসটা করে না নিলে নাকি সেই জায়গা দূরেই থেকে যায়। মানুষের যেমন একটা পরিচয় তার নামে, একটা চেহারায়, একটা চরিত্রে, আর একটা তার অতীত ইতিহাসে, ঠিক তেমনই নাকি শহরেরও। বম্বে শহরের চেহারা আর চরিত্র এখনো ফেলুদার জানা নেই, তবে এটা জানে যে শালিমার হোটেল হলো কেমস কর্নারের কাছে। আমাদের গাড়ি হাইওয়ে দিয়ে গিয়ে একটা বড় রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গে ফেলুদা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, वो जो टैक्सी है ना MRP 3538 उसके पीछे पीछे चलिए। কি ব্যাপার মশাই? ये একটা সামান্য কৌতূহল। আমাদের গাড়ি একটা স্কুটার আর 2টো অ্যাম্বাসেডারকে ছাড়িয়ে ফিয়ার ট্যাক্সিটার ঠিক পেছনে এসে পড়ল। এবার ট্যাক্সিটার পেছনের কাঁচ দিয়ে দেখলাম ভেতরে বসা লাল টেরিলিনের শার্ট। একটু যেন বুকটা কেঁপে উঠল। কিছুই হয়নি, কেন যে ফেলুদা ট্যাক্সিটাকে ধাওয়া করেছে তাও জানি না, তবু ব্যাপারটা আমার হিসেবের বাইরে বলেই যেন একটা রহস্য আর একটা অ্যাডভেঞ্চারের ছোঁয়া লাগলো। লালমোহনবাবু অবশ্য আজকাল ধরেই নিয়েছেন যে ফেলুদার সব কাজের মানে জিজ্ঞেস করে সব সময় সঠিক উত্তর পাওয়া যাবে না, যথাসময় আপনা থেকেই সেটা জানা যাবে। আমাদের গাড়ি দিব্যি ট্যাক্সিটাকে চোখে রেখে চলেছে। আমরাও নতুন শহরের রাস্তাঘাট লোকজন দেখতে দেখতে চলেছি। একটা জিনিস বলতেই হবে, হিন্দি ছবির এত বেশি আর এত বড় বড় বিজ্ঞাপন আর কোনো শহরের রাস্তায় দেখিনি। লালমোহনবাবু কিছুক্ষণ ধরে ঘাড় ফিরিয়ে ফিরিয়ে সেগুলো দেখে বললেন, সবার নামই তো দেখছি, অথচ কাহিনীকারের নামটা কেন চোখে পড়ছে না? এরা কি গপ্প লেখায় না কাউকে দিয়ে? গপ্প লেখক হিসেবে নাম যদি আশা করেন তাহলে বম্বে আপনার জায়গা নয়। এখানে গপ্প লেখা হয় না, গপ্প তৈরি হয়, ম্যানুফ্যাকচার হয়। যেমন বাজারের আর 5টা জিনিস ম্যানুফ্যাকচার হয়, ঠিক তেমনি লাক্স সাবান কে তৈরি করেছে তার নাম কি কেউ জানে? হ্যাঁ, কোম্পানির নামটা হয়তো জানে। টাকা পাচ্ছেন, ব্যাস মুখটি বন্ধ করে বসে থাকুন, সম্মানের কথা ভুলে যান। তাহলে মান হলো গিয়ে বেঙ্গলে আর বম্বেতে হচ্ছে মানি। হক কথা। ফেলুদা যে এলাকাটাকে মহালক্ষ্মী বলে বলল, সেটা ছাড়িয়ে কিছু দূর গিয়ে আমাদের মার্কা মারা ট্যাক্সিটা একটা ডান দিকের রাস্তা ধরল। আমাদের ড্রাইভার বলল যে শালিমার হোটেল যেতে হলে আমাদের সোজাই যাওয়া উচিত। আব দাঁড়িয়ে চালিয়ে ডান দিকে ঘুরে মিনিট 2 যেতেই দেখলাম ট্যাক্সিটা বাঁ দিকে একটা গেটের ভেতরে ঢুকে গেল। ফেলুদার নির্দেশে আমাদের গাড়ি গেটের বাইরেই থামল।
আমরা তিনজনই গাড়ি থেকে নামলাম, আর নামার সঙ্গে সঙ্গেই লালমোহনবাবু একটা অদ্ভুত শব্দ করলেন। কারণটা পরিষ্কার, আমরা একটা বিরাট ঢ্যাঙা বাড়ির সামনে দাঁড়িয়েছি। তার 3 তলার হাইটে বড় বড় উঁচু উঁচু কালো অক্ষরে ইংরেজিতে লেখা শিবাজি কাসল। নামটা দেখে আমার এত অবাক লাগলো যে কিছুক্ষণ কোনো কথাই বলতে পারলাম না। ও মশাই, এই যে টেলিপ্যাথি ঠাকুর দাদা। ফেলুদা চুপ। দেখলাম ও শুধু বাড়িটাই দেখছে না, তার আশপাশটাও দেখছে। বাঁদিকে পরপর অনেকগুলো বাড়ি, আর তার কোনোটাই 20 তলার কম না। ডান দিকের বাড়িগুলো নিচু আর পুরনো, আর সেগুলোর ফাঁক দিয়ে পেছনে সমুদ্র দেখা যাচ্ছে। আমাদের ড্রাইভার একটু যেন অবাক হয়ে আমাদের হাবভাব লক্ষ্য করছিল। ফেলুদা তাকে অপেক্ষা করতে বলে সোজা গেটের ভেতর দিয়ে ঢুকে গেল। আমি আর লালমোহনবাবু বোকার মতো দাঁড়িয়ে রইলাম। মিনিট 3 পরেই ফেলুদা বেরিয়ে এলো। চলিয়ে শালিমার হোটেল। আমরা আবার রওনা দিলাম। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে বলল, খুব সম্ভবত 17 ফ্লোরে, অর্থাৎ 18 তলায় গেছে আপনার বইয়ের প্যাকেট। আরে আপনি যে ভেল কি দেখালেন মশাই? এই 3 মিনিটের মধ্যে অত বড় বাড়ির কোন তলায় গেছে লোকটা সেটা জেনে বলে দিলেন। 18 তলায় গেছে কিনা জানবার জন্য 18 তলায় ওঠার দরকার হয় না লালমোহনবাবু। 1 তলার লিফটের মাথার উপরে বোর্ডে নম্বর লেখা থাকে। যখন পৌঁছলাম তখন লিফট উঠতে শুরু করে দিয়েছে। শেষ যে নম্বরটার বাতি জ্বলে উঠলো সেটা হলো 17। এবার বুঝেছেন তো? বুঝলুম তো, এত সহজ ব্যাপারটা আমাদের মাথায় কেন আসে না সেটাই তো বুঝিনি। পাঁচ মিনিটের মধ্যেই শালিমার হোটেলে পৌঁছে গেলাম। ফেলুদা আর আমার জন্য 5 তলা একটা ডাবল রুম, আর লালমোহনবাবুর জন্য ওই একই তলায় আমাদের উল্টো দিকে একটা সিঙ্গেল। আমাদের ঘরটা রাস্তার দিকে, জানলা দিয়ে নিচে চাইলেই অবিরাম গাড়ির স্রোত, আর সামনের দিকে চাইলে দুটো ঢ্যাঙা বাড়ির ফাঁক দিয়ে দূরে সমুদ্র। বম্বে যে একটা গমগমে শহর সেটাই ঘরে বসেই বেশ বোঝা যায়। খিদে পেয়েছিল প্রচণ্ড। হাত মুখ ধুয়ে তিনজনে গেলাম হোটেলেরই দোতলায় গুলমার্গ রেস্তোরাঁয়। লালমোহনবাবুর ঠোঁটের ডগায় যে প্রশ্নটা এসে আটকে ছিল সেটা খাবারের অর্ডার দিয়েই তিনি করে ফেললেন। আপনিও তাহলে অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছেন ফেলুবাবু? ফেলুদা সরাসরি উত্তর না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করল। লোকটা আপনার হাত থেকে বইটা নিয়ে কি করলো সেটা লক্ষ্য করেছিলেন? কেন? চলে গেল। ওই তো, কেবল মোটা জিনিসটাই দেখেছেন, সূক্ষ্ম জিনিসটা চোখে পড়েনি। লোকটা খানিক দূরে গিয়েই পকেট থেকে খুচরো পয়সা বার করেছিল। টেলিফোন। ভেরি গুড তপসে। আমার বিশ্বাস লোকটা এয়ারপোর্টের পাবলিক টেলিফোন থেকে শহরে ফোন করে। তারপর আমরা যখন আমাদের মালের জন্য অপেক্ষা করছিলাম তখন লোকটাকে আবার দেখতে পাই। কিন্তু কোথায়? আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার ঠিক বাইরেই প্রাইভেট গাড়ি দাঁড়াবার জায়গা, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। লোকটা একটা নীল অ্যাম্বাসেডারে ওঠে, ড্রাইভার ছিল। 5-7 মিনিট চেষ্টা করেও গাড়িটা স্টার্ট নেয় না। লোকটা গাড়ি থেকে নেমে এসে ড্রাইভারের ওপর তম্বি করে। কথা না শুনলেও ভাবভঙ্গিতে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। তারপর লোকটা গাড়ির আশা ছেড়ে চলে যায়। ট্যাক্সি নিতে? এক্স্যাক্টলি। তাতে কি বোঝা যায়? লোকটা ব্যস্ত, বিতিক ব্যস্ত, মানে লোকটা তাড়া ছিল। গুড। দৃষ্টি আর মস্তিষ্ক এই দুটোকে সজাগ রাখলে অনেক কিছুই অনুমান করা যায় লালমোহন বাবু। কাজেই আমি যে ট্যাক্সিটাকে ফলো করেছিলাম তার পিছনে একটা কারণ ছিল। কি মনে হচ্ছে বলুন তো আপনার? এখনো কিছুই মনে হচ্ছে না, শুধু একটা খটকা। এরপরে আমরা এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলিনি। 5টা নাগাদ বিশ্রাম করে লালমোহনবাবু আমাদের ঘরে এলেন। তিনজনে বসে চা আনিয়ে খাচ্ছি, এমন সময় দরজায় টোকা। আমি গিয়ে দরজাটা খুললাম। Hey, yeah, Lalu! Come on! Everything all right? লালু? হ্যাঁ, লালমোহনবাবুকে যে কেউ লালু বলে ডাকতে পারে সেটা কেন জানি মাথাতেই আসেনি। বুঝলাম ইনি হচ্ছেন পুলক ঘোষাল। ফেলুদা আগেই লালমোহনবাবুকে শাসিয়ে রেখেছিল যে ওর আসল পরিচয়টা যেন চেপে রাখা হয়।
তাই পুলকবাবুর কাছে ও হয়ে গেল লালমোহনবাবুর বন্ধু। পুলকবাবু আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, দেখুন তো, আপনি লালুর বন্ধু, এত কাছের মানুষ, আর আমরা হিরোর অভাবে হিমশিম খাচ্ছি। আপনার হিন্দি আছে? হিন্দি তো আসেই না, অভিনয়টা আরোই আসে না, কিন্তু হিরোর অভাব কিরকম? আপনাদের তো শুটিং আরম্ভ হয়ে যাচ্ছে শুনলাম। অর্জুন মেহরতরা করছে না? তা তো করছে, কিন্তু অর্জুনকে সে অর্জুন আছে, এখন তার হাজার বায়নাক্কা, বুঝলেন না? এদের আমি হিরো বলি না মশাই, আসলে এরা চোরা ভিলেন, পর্দায় যাই হন না কেন। আসলে লাই দিয়ে দিয়ে এদের মাথাটা খেয়ে ফেলেছে এখানকার প্রডিউসাররা, বুঝলেন না? যাকে পরশু আপনাদের ইনভাইট করে যাচ্ছি, এখান থেকে তা ধরুন মাইল 70 দূরে শুটিংটা হবে। ড্রাইভার জায়গা চেনে, সকাল সকাল বেরিয়ে সোজা চলে আসবেন। মিস্টার ঘোরে, মানে আমার প্রডিউসার, এখানে নেই। এই ছবি বিক্রির ব্যাপারে দিন 7 জন্য দিল্লি, কলকাতা, মাদ্রাস করে বেড়াচ্ছেন, বুঝলেন না? তবে উনি বলে গেছেন আপনাদের আতিথ্যতার জন্য যেন কোনো ত্রুটি না হয়, বুঝলেন না? কোথায় শুটিং? বিটুইন খন্ডালা অ্যান্ড লোনাবলা, ট্রেনের সিন। শুনুন, প্যাসেঞ্জারের অভাব হলে আপনাদের বসিয়ে দেবো কিন্তু। এই পুলক, ভালো কথা। আমরা শিবাজি ক্যাসল দেখে এলুম। কথাটা শুনে পুলকবাবুর ভুরু কুঁচকে গেল। সেই কখন? এই তো আসার পথে, ধরো এই 2টো নাগাদ। হ্যাঁ, তাহলে ব্যাপারটা আরো অনেক পরে হয়েছে। কি ব্যাপার? খুন। সে কি? আমরা তিনজনে প্রায় একসঙ্গে বলে উঠলাম। ক্ষয়, রস্য আর ন, এই দুটো পরপর জুড়লে আপনাদের কি যেন শিউরে উঠতে হয়। আমি খবর পাই এই আধ ঘন্টা আগে। ও বাড়িতে তো আমার রেগুলার যাতায়াত মশাই। মিস্টার গোরেও তো শিবাজি ক্যাসেলই থাকেন, 12 নম্বর ফ্লোরে। সারিকে তোর গপ্পে বাড়ির নাম চেঞ্জ করতে হয়েছে। অবশ্য নিজে খুব মাইডিয়ার লোক। তোরা বাড়ির ভেতরে গিয়েছিলি নাকি? আমি গিয়েছিলাম লিফটের দরজা অব্দি। ওরে বাবা, লিফটের ভেতরেই তো খুন। লাশ শনাক্ত হয়নি এখনো। দেখতে গুন্ডা টাইপ। এই ধরুন 3টে নাগাদ ত্যাগরাজেন বলে ওখানকার একজন বাসিন্দা 3 তলা থেকে লিফটের জন্য বেল টেপে। লিফট ওপর থেকে নিচে নেমে আসে। ভদ্রলোক দরজা খুলে ভেতরে ঢুকতে গিয়ে দেখেন এই কাণ্ড। পেটে ছোড়া মেরেছে মশাই। হরল ব্যাপার। ওই সময়টা লিফটে কাউকে উঠতে টুটতে দেখেনি কেউ? লিফটের আশেপাশে তো কেউ ছিল না, তবে বিল্ডিং এর বাইরে 2জন ড্রাইভার ছিল। তারা ওই সময় 5-6 জনকে ঢুকতে দেখেছে। তার মধ্যে একজনের গায়ে লাল শার্ট, একজনের কাঁধে ব্যাগ, আর গায়ে কি বললো খয়েরি রঙের। ফেলুদা হাত তুলে পুলকবাবুকে থামিয়ে বলল, ওই দ্বিতীয় ব্যক্তিটি স্বয়ং আমি, কাজেই আর বেশি বলার দরকার নেই। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠেছে। সর্বনাশ, ফেলুদা কি তাহলে খুনের মামলায় জড়িয়ে পড়বে? এনিওয়ে, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। হ্যালো, তুইও না। তুই গপ্পে শিবাজি ক্যাসলে স্মাগলার থেকে লিখেছিস, তাতে ভয়ের কি আছে বল? এই বোম্বের কোন অ্যাপার্টমেন্টে স্মাগলার থাকে না? মিসাইয়ার কটাকে ধরেছে বল? এ তো সবে খোসা ছাড়ানো চলছে, শ্বাসে পৌঁছতে অনেক দেরি, বুঝলি না? আরে সারা শহরটাই তো স্মাগলিং এর উপরে দাঁড়িয়ে আছে, বুঝলি না? ফেলুদাকে বেশ চিন্তিত মনে হচ্ছিল, তবে সে ভাবটা কেটে গেল আরেকজন লোকের আবির্ভাবে। দ্বিতীয় টোকার শব্দ হতেই পুলকবাবুই চেয়ার ছেড়ে এই বোধহয় ভিক্টর এলো বলে উঠে গিয়ে দরজা খুললেন। চাবুকের মতো শরীরওয়ালা মাঝারি হাইটের একজন লোক ঘরে ঢুকল। হ্যালো, তোদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন ভিক্টর পেরুমল, হংকং ট্রেন কুংফু এক্সপার্ট। ভদ্রলোক দিব্যি খোলতাই হেসে আমাদের সকলের সঙ্গে হ্যান্ডশেক করলেন। Hi, myself Victor Perumal. Hi, hello. Nice meeting you. ভাঙা ভাঙা ইংরেজি বলে, আর হিন্দি তো বটেই, যদিও উনি দক্ষিণ ভারতে। তবে উনি শুধু কুংফু শেখান না, হ্যাঁ, স্টান্টের জবাব নেই, বুঝলি না? এই ঘোড়া থেকে চলন্ত ট্রেনের উপরে লাফিয়ে পড়ার ব্যাপারটা
হিরোর ভাইয়ের মেকআপ নিয়ে উনি করবেন। আমার কেন জানি ভদ্রলোককে দেখে বেশ ভালো লেগে গিয়েছিল। হাসিটার মধ্যে সত্যি একটা খোলসা ভাব আছে। তার উপরে স্টান্টম্যান শুনে ভদ্রলোকের উপর একটা ভক্তি ভাবও জেগে উঠল। যারা সামান্য কটা টাকার জন্য দিনের পর দিন নিজেদের জীবন বিপন্ন করে আর তার জন্য বাহবা নিয়ে যায় প্রক্সি দেওয়া হিরোগুলো, তাদের সাবাস বলতেই হয়। ভিক্টর পেরুমাল বললেন যে তিনি শুধু কুংফুই জানেন না, Not only Kung Fu, I know Mokkari also. মুক্কাইরি সে আবার কি? ফেলুদার যে এত জ্ঞান ও বলল জানে না। আর লালমোহনবাবুর কথা তো ছেড়েই দিলাম, উনি নিজের লেখা ছাড়া বিশেষ কিছু পড়েন টড়েন না। পেরুমাল বলল মুক্কাইরি হচ্ছে নাকি একরকম ফাইটিং, যেটা করার জন্য পা শূন্যে তুলে হাতে হাঁটতে হয়। এটা নাকি হংকংয়ে চালু হয়েছে মাত্র মাস 6 হলো, যদিও জন্মস্থান জাপান। মানে এটাও রয়েছে নাকি ছবিতে? লালমোহনবাবু কিঞ্চিত ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন। পুলক ঘোষাল হেসে মাথা নাড়লেন। আরে কুংফুর ঠেলা আগে সামলাই। 11 জন লোককে সকাল বিকেল ট্রেনিং দিতে হচ্ছে, বুঝলি না? হ্যাঁ, সেই নভেম্বরের গোড়া থেকে। তুই তো লিগেই খালাস, যোগ্যতা পদে হচ্ছে আমাকে। অবশ্য তোরা যে শুটিংটা দেখবি সেখানে কুংফু নেই। হ্যাঁ, সেখানে আছে স্টান্টম্যানের খেলা। ক্লাস ছবি হবে তোর গপ্প থেকে, লালু কাজ পারবা নেই। পুলক ঘোষাল আর ভিক্টর চলে যাওয়ার পর ফেলুদা সোফা ছেড়ে উঠে গিয়ে জানলাটা খুলে দিল, আর সঙ্গে সঙ্গে রাস্তার ট্রাফিকের শব্দে ঘর ভরে গেল। অবশ্য 5 তলা হওয়াতে তার জন্য কথা বলতে অসুবিধে হচ্ছিল না। আসলে আমাদের কারোরই এসির অভ্যেস নেই, ভালো লাগে না। বাইরের শব্দ আসুক, তার সঙ্গে খাঁটি বাতাসটাও তো ঢুকছে। জানলা থেকে ফিরে এসে সোফায় বসে ফেলুদা যেন একটু গম্ভীরভাবেই বলল, লালমোহনবাবু, অ্যাডভেঞ্চারের গন্ধটা যেরকম উগ্র হয়ে উঠছে সেটা বেশ অস্বস্তিকর। আপনি ওই প্যাকেটটা চালানের ভার না নিলেই পারতেন। আমি যদি তখন থাকতাম তাহলে আপনাকে বারণ করতাম। কি করি বলুন? ভদ্রলোক বললেন আমি এরপর যে গপ্পটা লিখবো সেটা যেন ওর জন্য রিজার্ভ রাখি। তারপরে বুঝতে পারছেন না কি করে না বলি বলুন তো? ব্যাপারটা কি জানেন? এয়ারপোর্টে যখন সিকিউরিটি চেক হয় তখন নিয়ম হচ্ছে প্যাসেঞ্জারের কাছে মোড়ক জাতীয় কিছু থাকলে সেটা খুলে দেখা। আপনাকে নিরীহ মনে করে আপনার বেলা সেটা আর করেনি। খুললে কি বেরোতো কে জানে। ওই প্যাকেটের সঙ্গে যে ওই খুনের সম্বন্ধ নেই তা কে বলতে পারে? কিন্তু একটা বইয়ের প্যাকেটের কি বা? বই মানেই যে বই তা তো নাও হতে পারে। আংটির মধ্যে বিষ রাখার ব্যবস্থা থাকতো রাজা বাদশাদের আমলে, সেটা জানেন? সে আংটিকে শুধু আংটি বললে কি ঠিক হবে? আংটিও বটে, বিষাধারও বটে। যাক, আপনার কর্তব্য যখন নির্বিঘ্নে সারা হয়ে গেছে তখন আপনার নিজের কোনো বিপদ নেই বলেই মনে হচ্ছে। বলছেন? বলছি বই কি। আর আপনার বিপদ মানে তো আমাদেরও বিপদ। এক সূত্রে বাঁধা আছি মোরা 3 জনায়। সুতোয় টান পড়লে আমরা তো 3 জনেই কাত। লালমোহনবাবু এক ঝটকায় খাট থেকে উঠে বাঁ পাটাকে কুংফুর মতো করে শূন্যে একটা লাথি মেরে বললেন, 3 cheers for the 3 musketeers! হিপ হিপ! ফেলুদা আর আমি লালমোহনবাবুর সঙ্গে গলা মিলিয়ে বললাম, হুররে! সন্ধে 6টা নাগাদ আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। পায়ে হেঁটে ঘুরে না দেখলে নতুন শহর দেখা হয় না, এটা আমরা 3 জনেই বিশ্বাস করি। যোধপুর, কাশী, দিল্লি, গ্যাংটক সব জায়গাতেই আমরা এই জিনিসটা করেছি, বম্বেতেই বা করবো না কেন? হোটেল থেকে বেরিয়ে ডান দিকে কিছু দূর গেলেই, যাকে ক্যাম্পস কর্নার বলে, সেখানে একটা দুর্দান্ত ফ্লাইওভার পড়ে। প্রকাণ্ড প্রকাণ্ড তাগড়াই থামের উপর দিয়ে ব্রিজের মতো রাস্তা, তার উপরেও ট্রাফিক, নিচেও ট্রাফিক। আমরা ব্রিজের তলা দিয়ে রাস্তা পেরিয়ে গিবস রোড দিয়ে দক্ষিণ দিকে চলেছি। ফেলুদা ডান দিকে দেখিয়ে দিল পাহাড়ের গা দিয়ে হ্যাঙ্গিং গার্ডেন্স যাবার রাস্তা। এই পাহাড়ের নামই মালাবার হিলস। মাইল খানিক এগিয়ে যেতে সামনে সমুদ্র পড়ল। অফিস ফেরত গাড়ি স্রোত এড়িয়ে রাস্তা পেরিয়ে 1 কোমর উঁচু পাথরের পাঁচিলের ধারে গিয়ে দাঁড়ালাম। পাঁচিলের পেছন দিকে সমুদ্রে জল এসে আছড়ে আছড়ে পড়ছে। রাস্তাটা বাঁদিক দিয়ে সোজা পূবে চলে গিয়ে গোল হয়ে ঘুরে শেষ হয়েছে সেই একেবারে দক্ষিণে, যেখানকার আকাশ ছোঁয়া বাড়িগুলো
ঝাপসা হয়ে আছে বিকেলের পড়ন্ত রোদে। ওই ধনুকের মতো রাস্তাটাই নাকি মেরিন ড্রাইভ। স্মাগলারি বলুন আর যাই বলুন, পাহাড় আর সমুদ্র মিলিয়ে বম্বে একেবারে চ্যাম্পিয়ন শহর মশাই। পাঁচিলের ধার দিয়ে আমরা মেরিন ড্রাইভের দিকে এগোতে লাগলাম। বাঁ দিক দিয়ে পিঁপড়ে শাড়ির মতো গাড়ি চলেছে। কিছুক্ষণ হাঁটার পর লালমোহনবাবু আরেকটা মন্তব্য করলেন। আচ্ছা, এখানে বোধহয় সিএমডিএ নেই না? আছে কি? রাস্তায় খানাখন্দ নেই বলে বলছেন তো? এয়ারপোর্ট থেকে আসার সময় লক্ষ্য করছিল গাড়িতে চলেছে অথচ লাফাচ্ছি না। অবিশ্বাস্য। কিছুক্ষণ থেকেই সমুদ্রের ধারে একটা জায়গায় ভিড় লক্ষ্য করছিলাম, যেমন রবিবার আমাদের শহীদ মিনারের নিচে হয়, অনেকটা সেই রকম। আরও কাছে যেতে ফেলুদা বলল জায়গাটার নাম চৌপাটি। এখানে রোজই নাকি রথের মেলার মতো ভিড় হয়। সার মাথা দোকান, দেখেই মনে হয় ফুচকা বা ভেলপুরি বা আইসক্রিম বা ওই জাতীয় কিছু বিক্রি হচ্ছে। ক্রমে কাছে এসে বুঝলাম আন্দাজে ভুল করিনি, মেলার মতো মেলা বটে। অর্ধেক বম্বে শহর ভেঙে পড়েছে এখানে। লালমোহনবাবু শিগগিরই রিচ ম্যান হচ্ছেন, তাই ওর ঘাড় ভাঙতে দোষ নেই। তিনজনে হাতে ভেলপুরির ঠোঙা নিয়ে ভিড় আর হৈহুল্লোড় ছেড়ে এগিয়ে গিয়ে সমুদ্রের ধারে বালির ওপরে বসলাম। ঘড়িতে 6:45, কিন্তু এখনো আকাশে গোলাপি রং। আমাদের মতো অনেকেই বালির উপর বসে আরাম করছে। ইয়া দেবী সর্বভূতে। লালমোহনবাবু খাওয়া শেষ করে হাত নেড়ে একটা সংস্কৃত শ্লোক আওড়াতে গিয়ে থেমে গেলেন, কারণ বাঁদিকে বসে থাকা লোকজনের মধ্যে কারুর হাত থেকে একটা খবরের কাগজ উড়ে এসে ভদ্রলোকের মুখের উপর লেপটে গিয়ে তার কথা বন্ধ করে দিয়েছে। কাগজটা হাতে নিয়ে নামটা দেখে লালমোহনবাবু সবে ইভিনিং নিউজ কথাটা বলেছেন, এমন সময় ফেলুদা তার হাত থেকে সেটা ছিনিয়ে নিল। নামটা পড়লেন আর তার নিচে হেডলাইনটা চোখে পড়লো না? আমরা তিনজনে একসঙ্গে কাগজটার উপর ঝুঁকে পড়লাম। হেডলাইন হচ্ছে মার্ডার ইন অ্যাপার্টমেন্ট লিফট, আর তার নিচেই যে খুন হয়েছে তার ছবি। যাক, এ তাহলে আমাদের লাল শার্ট নয়। খবরে বলছে খুনটা হয়েছে 2টো থেকে 2:30-এর মধ্যে। খুনি এখনো ধরা পড়েনি, তবে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। যে খুন হয়েছে তার নাম মঙ্গলরাম সেঠি, চোরাকারবারিদের সঙ্গে যুক্ত ছিল। বেশ কিছুদিন থেকেই পুলিশ খুঁজছে। লিফটে বেশ ধস্তাধস্তি হয়েছিল, তারও প্রমাণ নাকি পাওয়া গেছে। ক্লুয়ের মধ্যে নাকি এক টুকরো কাগজ পাওয়া গেছে মৃতদেহের পাশে। কাগজে একজনের নাম ছিল, নামটা হচ্ছে একটা অদ্ভুত গুঙ্গানি টাইপের শব্দ লালমোহনবাবুর গলা দিয়ে বেরোলো। ভদ্রলোক অজ্ঞান হয়ে যেতে পারেন মনে করে আমি তাড়াতাড়ি ওকে জাপটে ধরলাম। অবশ্য এরকম করা যথেষ্ট কারণ ছিল। ইভিনিং নিউজ লিখছে, চিরকুটে লেখা ছিল মিস্টার গাঙ্গুলি, ডার্ক, শর্ট, বল্ড, মাস্টাশ। খবরটা পড়া শেষ হওয়া মাত্র লালমোহনবাবু ফেলুদার হাত থেকে কাগজটা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিলেন। এমন পরিষ্কার সমুদ্র তটটিকে আবর্জনায় ভরিয়ে দিলেন? ভদ্রলোক এখনো ভালো করে কথা বলতে পারছেন না দেখে ফেলুদা এবার ধমকে সুরে বলল, আপনার কি ধারণা গোটা শহরের লোক আপনাকে দেখেই বুঝে ফেলবে যে আপনি হচ্ছেন সেই ব্যক্তি? লালমোহনবাবু এতেও সান্ত্বনা পেলেন না, কোনো রকমে ঢোক গিলে বললেন, কিন্তু কিন্তু এর মানেটা বুঝেছেন তো? কে খুন করেছে আপনি বুঝেছেন তো? ফেলুদা বেশ কয়েক সেকেন্ড চুপ করে এক দৃষ্টে লালমোহনবাবুর দিকে চেয়ে থেকে মাথা নেড়ে বলল, লালুদা, 4 বছর আমার সংসর্গ লাভ করেও মাথা ঠান্ডা করে ভাবতে শিখলেন না। কেন কেন? লাল শার্ট, লাল শার্ট। লাল শার্ট কি? কাগজটা লাল শার্টেরই হাত থেকে লিফটে পড়েছে, সেটা ধরে নিলেও তাতে কি প্রমাণ হচ্ছে? তার মানে যে সে খুন করেছে তার কি প্রমাণ? আপনার কাছ থেকে প্যাকেট পাওয়ার পর তার সঙ্গে আপনার সম্পর্ক শেষ, এটা তো ঠিক। তাহলে কাগজটারও তার আর কোনো প্রয়োজন থাকে না। লিফটে ওঠার সময় সেটা পকেটে রয়ে গেছে দেখে সে সেটা লিফটেই ফেলে দিল। এমন ভাবতে খুব কষ্ট হচ্ছে কি? আপনি যাই বলুন, লাশের পাশে যখন আমার নাম আর ডেসক্রিপশন লেখা কাগজ পেয়েছে তখন আমার কপালে চরম ভোগান্তি আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মশাই। রাস্তা একটাই, তাকে তো আর চুল গজাবে না, হাইটও বাড়বে না, আর কমপ্লেক্সনও চেঞ্জ হবে না। আছে মাত্র একটি গোঁপ। আপনি যাই বলুন, এই গোঁপ আমি কালই হাওয়া করে দেব। আর হোটেলের লোকেরা কি ভাববে? তারা কি আর ইভিনিং নিউজ পড়েনি ভেবেছেন? খুনের খবর 90% লোকে পড়বে, মানুষের স্বভাবই ওই।
আমার ধারণা আপনি গোঁপ ছাড়লে দৃষ্টিটা এবং সেই সঙ্গে সঙ্গে সন্দেহটা আরো বেশি করে আপনার উপর পড়বে। আকাশের লালটা যখন বেগুনি হয়ে শেষে পাংশুটের দিকে যেতে শুরু করেছে, পশ্চিমে চেরা মেঘের ফাঁকে শুকতারাটা পূবের মরিন ড্রাইভের হাজার আলোর মালার সঙ্গে একা পাল্লা দিতে গিয়ে ধুকপুক করছে, তখন আমরা উঠে পড়ে গা থেকে বালি ঝেড়ে আবার মানুষ আর দোকানের ভিড় পেরিয়ে বড় রাস্তায় গিয়ে একটা ট্যাক্সি ধরে হোটেলমুখো হলাম। রিসেপশন কাউন্টারে চাবি চাইবার সময় দেখলাম লালমোহনবাবু হাতটা যেদিকে বাড়ালেন, মুখটা তার উল্টো দিকে ঘুরিয়ে রাখলেন, কিন্তু তাতেও রেহাই নেই। উল্টো দিকে লবিতে বসা 7 জন দেশি বিদেশি লোকের 3 জনের হাতে ইভিনিং স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের সামনের পাতাতেও খুনের খবর আর মৃতদেহের ছবি। খবরের মধ্যে টেকো, বেঁটে, গুঁফো, রং ময়লা মিস্টার গাঙ্গুলির উল্লেখ নেই। এ হতেই পারে না। লালমোহনবাবু শেষ পর্যন্ত আর গোঁফটা কামাননি। রাতে ঘুম হয়েছিল কিনা জিজ্ঞেস করাতে বললেন, যতবারই চোখ ঢুলে এসেছে ততবারই মনে হয়েছে ওর ঘরটা নাকি লিফটের মতো ওঠানামা করছে, আর তার ফলে তন্দ্রা ছুটে গেছে। পুলকবাবু কাল রাত্রি ফোন করে বলেছিলেন আজ সকাল 10টায় এসে আমাদের স্টুডিওতে নিয়ে যাবেন। আমরা 8টায় ব্রেকফাস্ট সেরে রাস্তায় বেরিয়ে পেডার রোড দিয়ে খানিক দূর হেঁটে একটা পানের দোকান থেকে দিব্যি মিঠে পান কিনে 8:45 হোটেল ঢুকতেই কেমন যেন একটা চাপা উত্তেজনার ভাব লক্ষ্য করলাম। কারণ আর কিছুই না, পুলিশ এসছে। একজন ইন্সপেক্টর গোছের লোক কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন। হোটেল কর্মচারী একটা ইঙ্গিত করতেই তিনি ঘুরে লালমোহনবাবুর দিকে চাইলেন। ইন্সপেক্টরের চাহনিতে যদিও কোনো হুমকির ভাব ছিল না, পাশে একটা খট শব্দ শুনে বুঝলাম লালমোহনবাবুর দুটো হাঁটুতে ঠোকাঠুকি লেগে গেছে। ইন্সপেক্টর হাসি মুখে জটায়ুর দিকে এগিয়ে এলেন। ফেলুদা শান্তভাবে লালমোহনবাবুর পিঠে একটা মৃদু চাপ দিয়ে বুঝিয়ে দিল, নার্ভাস হবেন না, ঘাবড়াবার কিছু নেই। इंस्पेक्टर पटवर्धन, सीआईडी से। आप मिस्टर गांगुली हैं? হ্যাঁ, এই রে, লালমোহনবাবু ইংরেজি বাংলা গুলিয়ে ফেলেছেন। পটবর্ধন ফেলুদার দিকে চাইলেন। और आप ফেলুদা পকেট থেকে ওর প্রাইভেট ইনভেস্টিগেটর লেখা কার্ডটা বার করে দিল। পটবর্ধন সেটা পড়ে ফেলুদার দিকে একটা জিজ্ঞাসু দৃষ্টি দিলেন। मीटर? आपने की एलोरा में मूर्ति चोरी के बारे में? ফেলুদা তার এক পেশে হাসিটা হেসে মাথা নেড়ে হ্যাঁ বলল। गुड टू मीट यू सर, यू डिड अ वेरी गुड जॉब देयर। ফেলুদার বন্ধু বলে লালমোহনবাবুর খাতির বেড়ে গেল ঠিকই, কিন্তু জেরার হাত থেকে তিনি রেহাই পেলেন না। কথা হলো হোটেলের ম্যানেজারের ঘরে বসে। পটবর্ধন যা বললেন তাতে জানলাম যে মৃতদেহের গায়ে নাকি অনেক আঙুলের ছাপ পাওয়া গেছে, তবে খুনি এখনো ধরা পড়েনি। কিন্তু একজন লাল শার্ট পরা লোক যে এয়ারপোর্ট থেকে শিবাজি কাসেলে এসেছিল সেটা পুলিশ বার করেছে ট্যাক্সিওয়ালাটার সন্ধান বার করে। পুলিশের ধারণা এই লাল শার্টই খুনি এবং তার পকেট থেকেই চিরকুটটা বেরিয়েছে। লালমোহনবাবুর কথা শুনে অবশ্য পটবর্ধনের ধারণা আরো বদ্ধমূল হলো। বললেন, এটা বুঝতেই পারছিলাম যে লোকটা গাঙ্গুলি নামে কাউকে মিট করতে গিয়েছিল এয়ারপোর্টে। তো আমরা গতকাল সকাল থেকে দুপুরের মধ্যে যত প্লেন সান্টা ক্রুজে নেমেছে তার প্রত্যেকটা প্যাসেঞ্জার লিস্ট দেখে ক্যালকাটা ফ্লাইটে গাঙ্গুলি নামটা পাই। তারপর এখানে হরেক হোটেলে খোঁজ করেছি, দেখলাম শালিমার হোটেলে দুপুরে এসেছেন মিস্টার এল গাঙ্গুলি। পটবর্ধনের আসল যেটা জানার ছিল সেটা হচ্ছে এই ব্যাপারে লালমোহনবাবুর ভূমিকাটা কি, অর্থাৎ ওই কাগজে তার নাম আর চেহারার বর্ণনা কেন থাকবে। লালমোহনবাবু মিস্টার সান্যালের ব্যাপারটা বলাতে পটবর্ধন বললেন, হু ইজ দিস সান্যাল? হাউ ওয়েল ডু ইউ নো হিম? লালমোহনবাবু যা বলবার তাই বললেন। সান্যালের ঠিকানা জিজ্ঞেস করাতে বাধ্য হয়ে বলতে হলো উনি জানেন না। সবশেষে ইন্সপেক্টর পটবর্ধন ঠিক ফেলুদার মতো করেই সাবধান করে দিলেন লালমোহনবাবুকে। বললেন, देखिए ऐसे ही ठीक এইভাবেই মাসুম লোকের হাত দিয়ে আজকাল মাল পাচার করা হয়। কাঠমান্ডু থেকে কিছু দামি হীরা জওয়ারাত এসেছে আমাদের দেশে বলে আমরা খবর পেয়েছি। শুনছি তার মধ্যে নাকি নানা সাহেবের বিখ্যাত নলখা হারও আছে। সিপাহী বিদ্রোহের সময় একজন নানা সাহেব ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল বলে ইতিহাসে পড়েছি। পটবর্ধন সেই নানা সাহেবের কথা বলছেন কিনা তা জানি না। আমার বিশ্বাস এই প্যাকেটটাতেও কোনো চোরাই মাল ছিল। যে গ্যাং এটা ক্যালকাটা থেকে পাঠিয়েছে তারই অপোজিট গ্যাংয়ের কেউ খবর পেয়ে শিবাজি কাসলের আশেপাশে ঘুরঘুর করছিল। সেই লোকই লাল শার্টের উপর হামলা করে, ফলে লাল শার্টকে হাতও মারা গেল। লালমোহনবাবু ধরেই নিয়েছিলেন যে তার নাম লেখা কাগজ পুলিশের হাতে পড়াতে ওর ফাঁসি না হয় যাবজ্জীবন দ্বীপান্তর হবেই।
কেবল কয়েকটা উপদেশ বাক্য শুনে ছাড়া পেয়ে যাওয়াতে ভদ্রলোকের চেহারায় নতুন জেল্লা এসে গেল। পুলকবাবু 10টা বলে এলেন প্রায় 11টায়। পুলিশের ব্যাপারটা শুনে বললেন, আর বলবেন না মশাই, কাল তো কাগজ দেখে বুকটা একবারে ছ্যাঁত করে উঠেছে। লালুর সঙ্গে নাম, ডেসক্রিপশন সব মিলে যাচ্ছে, অথচ পুরো ব্যাপারটাই আমার কাছে রহস্যময়। সান্যালের ঘটনাটা শুনে বললেন, কোন সান্নাল বলতো? ওই সান্নাল, মাঝারি হাইট, চোখ দুটো একটু বসা, এই থুতনিতে খাঁচ কাটা কাটা। থুতনি তো দেখিনি ভাই, তবে দাড়ি আছে, বোধহয় আগে রাখতেন না। আমি তো 2 বছর আগের কথা বলছি, একই লোক কিনা জানি না। বোম্বেতে ছিল কিছুদিন, ছবিও প্রডিউস করেছিল খান দুয়েক, মার খেয়েছিল যতদূর মনে পড়ে। তা লোকটা কিরকম? সে খবর আমি জানি না, তবে বদনাম শুনিনি কখনো। তাহলে বোধহয় কাগজের প্যাকেটে কোনো গোলমাল নেই। দেখ লালু, আজকাল নেহাত স্মাগলিং টাগলিং হচ্ছে বলে, নইলে আমরা তো এককালে অনেক অচেনা লোকের হাত থেকে জিনিস নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিয়েছি। কই কোনোদিন তো কোনো গোলমাল হয়নি। যে গাড়িটা কাল ব্যবহার করেছিলাম সেটাতেই আমরা 4 জনে মহালক্ষ্মীর ফেমাস স্টুডিওতে গিয়ে হাজির হলাম। গাড়ি থেকে নামবার সময় পুলকবাবু বললেন, আগামীকালে শুটিংয়ের ট্রেনের ব্যাপারটায় রেল কোম্পানির লোকেদের সঙ্গে ঠোকাঠুকি হচ্ছে। খবরটা পেয়ে প্রডিউসার কলকাতা থেকে রাত্রের প্লেন ধরে সোজা চলে এসেছে। চল তোদের সঙ্গে আলাপ করে দিই। কালকে শুটিংটা হবে তো? শুটিং এর ফাদার হবে লালু, হ্যাঁ ঘবড়া মা। টিনের ছাদওয়ালা কারখানার ঘরের মতো বিরাট ঘরে গিয়ে ঢুকলাম। এখানেই শুটিং হয়, আর আজ এখানেই চলেছে কুংফু ট্রেনিং। একটা প্রকাণ্ড গদির ওপর ভিক্টর পেরুমলের নির্দেশে একদল লোক লাফাচ্ছে, পা ছুটছে, আছাড় খাচ্ছে। গদি থেকে হাত 10 দূরে একটা বেতের চেয়ারে বসে আছেন একজন বছর 45-এর ভদ্রলোক। আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন আমাদের ছবির প্রডিউসার মিস্টার গোরে, মিস্টার গাঙ্গুলি স্টোরি রাইটার, মিস্টার মিত্র। আরে তোমার নামটা কি জানো? তপেশ রঞ্জন মিত্র। নমস্কার। মিস্টার গোরের গাল দুটো আপেলের মতো, মাথার ঠিক মাঝখানে একটা চকচকে টাক, আর চোখ দুটো সামান্য কটা। ভুঁড়িটা নিশ্চয়ই ইদানিং হয়েছে, কারণ শখ করে এত টাইট জামা কেউ পরে না। পুলকবাবু আলাপ করিয়ে দিয়ে হাওয়া, কারণ কালকে শুটিংয়ে নাকি অনেক তোড়জোড় আছে। বলে গেলেন, লালু আমি 1:30টায় ফিরছি, আজকে আমার সঙ্গে লাঞ্চ করছিস কিন্তু। গোরে আমাদের খুব খাতির টাতির করে চেয়ার আনিয়ে বসতে দিলেন। নিজে বসলেন লালমোহন বাবুর পাশে। বললেন, আপনি এলেন বলে আমি খুব খুশি হলাম। সে কি, আপনি বেশ দারুণ দিব্যি বাংলা বলেন দেখছি। লালমোহন বাবু বোধহয় তার 10,000 পাওনার কথাটা ভেবেই একটু বেশি খুলে তারিফ করলেন। আমার ফাদারের বিজনেস ছিল ক্যানিং স্ট্রিটে। 3 years আই ওয়াজ আ স্টুডেন্ট ইন ডন বস্কো। তারপর ও ফাদারের ডেথ হলো, আমি আঙ্কেলের কাছে চলে এলাম বম্বে। সে তখন থেকেই আই এম হিয়ার, লেকিন ये ফিল্ম লাইনে দিস ইজ মাই ফার্স্ট ভেঞ্চার। গোরে বাংলা জানেন দেখেই বোধহয় লালমোহন বাবু বেশ উৎসাহের সঙ্গে সান্নাল থেকে শুরু করে আজকের পুলিশের জেরা অবধি সব ঘটনা ভদ্রলোককে বলে ফেললেন। তাতে মিস্টার গোরে চুকচুক শব্দ করে সহানুভূতি জানিয়ে বললেন, আজকাল কাউকে বিশ্বাস করা যায় না মিস্টার গাঙ্গুলি। আপনি এমিনেন্ট রাইটার, আপনার হাতে চোরাই মাল পাচার হবে এ তো ভাবতেই শরম লাগে। এবার ফেলুদাও যোগ দিল কথায়। আপনি তো শিবাজি কাসলে থাকেন বলে শুনলাম। হ্যাঁ, 2 মাস হলো আছি। হরিবল হরিবল মার্ডার। ইভিনিং ফ্লাইটে এসেছি আমি, বাড়ি ফিরেছি রাত 11টা। At that time also there was a big crowd on the street. High rise building में खून खराबी होने से बहुत हुज्जत होता है। ये 17th ফ্লোরে কে থাকে জানেন? 17th हमारा चीना आदमी एक है 8th में NC मेहता और 2 में डॉक्टर वजीफदार। My flat is on the 12th floor. ফেলুদা আর কোনো প্রশ্ন করলো না। মিস্টার গোরেরও দেখলাম উঠি উঠি ভাব। বললেন, বহুত ঝামেলার প্রোডাকশন, সবসময় কিছু না কিছু কাজ লেগেই থাকে। তাছাড়া কালকে শুটিংটা সত্যি এলাহি ব্যাপার।
মাথেরান স্টেশন থেকে ভাড়া করা ট্রেন খন্ডালা আর লোনাওলার মাঝামাঝি লেভেল ক্রসিংয়ে আসবে। মিস্টার গোরে মাথেরানেই থাকবেন, কারণ রেল কোম্পানিকে পয়সা করে দেওয়ার ব্যাপার আছে। একটা পুরনো আমলের ফার্স্ট ক্লাস কামরা থাকবে ট্রেনে। মিস্টার গোরে সেই কামরায় চেপেই শুটিংয়ের জায়গায় আসবেন। আমি খুব খুশি হব যদি আপনারা আমার সঙ্গে এসে লাঞ্চ করেন। আপনারা ভেজিটেরিয়ান কি? নো নো নো, নন নন নন। হ্যাঁ, তো হোয়াট উইল ইউ হ্যাভ, চিকেন অর মাটন? চিকেন হ্যাড ইয়েস্টারডে, মাটনই হোক টুমরো। কি বলেন ফেলুবাবু? তথাস্তু। ফেলুদা মিস্টার গোরের সব কথাই শুনছিল, কিন্তু তারই ফাঁকে ফাঁকে ওর চোখটা যে বারবার কুংফুর দিকে চলে যাচ্ছিল সেটা আমি লক্ষ্য করছিলাম। ভিক্টর পেরুমলের ধৈর্য আর অধ্যবসায় দেখে সত্যি অবাক হতে হয়। বোঝাই যাচ্ছে ব্যাপারটাকে নিখুঁত না করে সে ছাড়বে না। যারা শিখছে তাদের মধ্যে দু একজন দেখলাম রীতিমতো তৈরি হয়ে গেছে। পেরুমলকেও দেখছিলাম কাজের ফাঁকে ফাঁকে ফেলুদার দিকে দেখছে। ফেলুদা চাহনিতে তারিফের ভাবটা বোধহয় তাকে উৎসাহিত করছিল। গোরে চলে যাবার পর পেরুমল ফেলুদাকে ইশারা করে কাছে আসতে বলল। ফেলুদা হাতের সিগারেটটা ফেলে দিয়ে উঠে এগিয়ে গেল। आइए मिस्टर मित्रा, ट्राई कीजिए, इट्स नॉट सो डिफिकल्ट। বাকি যারা ট্রেনিং নিচ্ছিল তারা গদি ছেড়ে সরে গেল। পেরুমল একটা ছোট্ট লাফের সঙ্গে অদ্ভুতভাবে ডান পাটা মাথা অবধি তুলে সোজা সামনের দিকে ছিটকে দিল। পায়ের সামনে কেউ থাকলে নির্ঘাত ধরাশায়ী হতো। ফেলুদা গদির ওপর উঠে 5-6 বার ছোট ছোট লাফ দিয়ে শরীরটাকে তৈরি করে নিল। পেরুমল ফেলুদার থেকে হাত চারেক দূরে দাঁড়িয়ে বলল, Come on मिस्टर मित्रा, hit me. Let's start with a kick, shall we? পেরুমলের জানার কথা নয় যে এন্টার দ্য ড্রাগন দেখার পর থেকে মাস কয়েক ধরে প্রায় সকালে ফেলুদা আমাদের বৈঠকখানায় কুংফুর ঢঙে হাত পা ছোড়া অভ্যেস করেছে। ফুর্তি ছাড়া এর পেছনে আর কোনো উদ্দেশ্য ছিল না ঠিকই, কিন্তু পা ছোড়ার কায়দাটা রপ্ত হয়ে গেছিল। 1, 2, 3 বলার সঙ্গে সঙ্গে ফেলুদার ডান পাটা হরিজন্টাল ভাবে বিদ্যুৎ বেগে সামনের দিকে ছিটকে গেল, আর সঙ্গে সঙ্গে পেরুমলের শরীরটা পেছনে ছিটকে গিয়ে আছাড় খেল গদির ওপর। যদিও আমি জানি যে ফেলুদার পা তার গায়ে লাগেনি। তারপর এইভাবে 5 মিনিট ধরে চলল ভিক্টর পেরুমল আর প্রদোষ মিত্তিরের কুংফু ডেমনস্ট্রেশন। আমার দৃষ্টি চলে যাচ্ছিল পেরুমলের সাকরেদের দিকে। 1.5 মাস ধরে লাভঝাপ করে যাদের জিভ বেরিয়ে এসছে। এটা দেখে ভালো লাগলো যে হিংসার চেয়ে প্রশংসার ভাবটাই তাদের মুখে বেশি প্রকাশ পাচ্ছে। 5 মিনিট পরে যখন দুজনে হ্যান্ডশেক করে পরস্পরের পিঠ চাপড়াচ্ছে, তখন সকলে হাততালি দিয়ে উঠল। 2টো নাগাদ পুলকবাবু আর সংলাপ লেখক ত্রিভুবন গুপ্তের সঙ্গে আমরা ওয়ার্লির কপর চিমনির রেস্টুরেন্টে লাঞ্চ খেতে ঢুকলাম। দেখে মনে হয় তিল ধরার জায়গা নেই, কিন্তু পুলকবাবু আমাদের জন্য একটা টেবিল আগে থেকেই রিজার্ভ করে রেখেছেন। লালমোহনবাবু বললেন, আমাদের ছবির নামটা কি হচ্ছে ভাই পুলক? নামের কথাটা অবশ্য আমারও অনেকবার মনে হয়েছে, কিন্তু জিজ্ঞেস করার সুযোগটা আসেনি। বোম্বাইয়ের বোম্বেটে নাম যে থাকবে না সেটা আমিও আন্দাজ করেছিলাম। আর বলিস না, নাম নিয়ে কি কম হুজ্জতি হয়েছে? যাও ভাবি, তাই দেখি হয় হয়ে গেছে, নইলে অন্য কোনো পার্টি রেজিস্ট্রি করে বসে আছে। গুপ্তেজিকে জিজ্ঞেস কর না, কত বিনিদ্র রজনীর কাছে ওই নামটা খুঁজে বার করতে আমার চেষ্টায় এই 3 দিন আগে যা হয় আর কি, হাই ভোল্টেজ স্পার্ক। হাই ভোল্টেজ স্পার্ক? ছবির নাম হাই ভোল্টেজ স্পার্ক? লো ভোল্টেজ গলার স্বরে জিজ্ঞেস করলেন জটায়ু। পুলকবাবু হো হো করে হেসে চারিদিকে টেবিলের লোকেদের মাথা আমাদের দিকে ঘুরিয়ে দিয়ে বললেন, আরে দূর, ওই নামে ছবি চলে? মাথা খারাপ। আমি ইন্সপিরেশনের কথা বলছি, জেট বাহাদুর। হ্যাঁ, জেট বাহাদুর। তোরা থাকতে থাকতে রাস্তায় হোর্ডিং পড়ে যাবে, ভেবে দেখ লালু। তোর গপ্পে যে ভালো নাম আর তুই খুঁজে পাবি না, বুঝলি না? অ্যাকশন, স্পিড, থ্রিল, জেট কথাটার মধ্যে তুই সব পাবি, প্লাস বাহাদুর। নাম আর কাস্টিং এর জোরে অল সার্কিট সোল্ড। বুঝলি লালু?
লালমোহনবাবুর হাসির ভোল্টেজটা যেন বাড়তে গিয়ে কমে গেল। বোধহয় ভাবছেন, শুধুই নাম আর কাস্টিং, গল্পের কি তাহলে কোনো দাম নেই? আচ্ছা লালু, আমার কোনো ছবি তোরা দেখেছিস? দেখিস নি বোধ হয়। তীরন্দাজটা হচ্ছে লোটাসে, আজকে ইভিনিংস হয়ে গিয়ে দেখায়। আমি ম্যানেজারকে বলে দেবো 3খানা সার্কেলের টিকিট রেখে দেবে। ভালো ছবি, জুবিলি করেছিল বুঝলি না? আমরা পুলকবাবুর কোনো ছবি দেখিনি। লালমোহনবাবুর স্বাভাবিক কারণেই কৌতূহল ছিল, তাই যাব বলে দিলাম। বম্বেতে চেনাশোনা না থাকলে সন্ধে কাটানো ভারী মুশকিল। গাড়িটা আমাদের কাছেই থাকবে, তাকে বললেই লোটাসে নিয়ে যাবে। খাবার মাঝখানে রেস্টুরেন্টের একজন লোক পুলকবাবুকে এসে কি যেন বলল। পুলকবাবুর যে এখানে যাতায়াত আছে সেটা ঢোকার সময় ওয়েটারদের মুখে হাসি দেখেই বুঝেছি। হিট ডিরেক্টরের এ শহরে খুব খাতির। লালু, তোর টেলিফোন। লালমোহনবাবু ভাগ্যিস পোলাওয়ের চামচটা মুখে পড়েননি, তাহলে নির্ঘাত বিষম খেতেন। এই অবস্থায় চমকানোটা কেবল খানিকটা পোলাও চামচ থেকে ছিটকে টেবিলে চাদরে পড়ার উপর দিয়েই গেল। মিস্টার গোরে ডাকছেন, হয়তো কোনো গুড নিউজ থাকতে পারে। অল দ্য বেস্ট। মিনিট দুয়েকের মধ্যে টেলিফোন সেরে এসে লালমোহনবাবু আবার কাঁটা চামচ হাতে তুলে নিয়ে বললেন, ভদ্রলোক 4টের সময় ওনার বাড়িতে যেতে বললেন। কিছু অর্থ প্রাপ্তি আছে বলে মনে হচ্ছে। তার মানে আজ বিকেলের মধ্যে লালমোহনবাবুর পকেটে 10,000 টাকা এসে যাবে। ফেলুদা বলল, এর পরের দিন লাঞ্চটা আপনার ঘাড়ে, আর কপার টপার নয়, একেবারে গোল্ডেন চিমনি। রুমালি রুটি, পোলাও, নার্গিসি কোফতা আর কুলফি খেয়ে যখন রেস্টুরেন্ট থেকে বেরোলাম তখন প্রায় 2:45। পুলকবাবু আর মিস্টার গুপ্তের স্টুডিও চলে গেলেন। সংলাপ এখনো কিছু লিখতে বাকি আছে। আসলে প্রত্যেকটা সংলাপ সানিয়ে সানিয়ে লিখতে হয় তো সময় লাগে। গুপ্তেজি চুরুটের ফাঁক দিয়ে একটু হাসলেন। ভদ্রলোক সংলাপ লিখলেও নিজে সংলাপ খুবই কম বলেন, সেটা লক্ষ্য করলাম। আমরা পান কিনে গাড়িতে উঠলাম। শালিমার সাহেব, ড্রাইভার জিজ্ঞেস করলো। ফেলুদা বলল, बॉम्बे से गेटवे ऑफ इंडिया ना देखे जावा जाए ना। चलिए ताजमहल होटल के पास। बहुत अच्छा। ড্রাইভার বুঝেছিল আমাদের কোনো কাজ নেই, কেবল শহর দেখার ইচ্ছে। তাই সে দিব্যি ঘুরিয়ে ভিক্টোরিয়া টার্মিনাস, ফ্লোরা ফাউন্টেন, টেলিভিশন স্টেশন, প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম ইত্যাদি দেখিয়ে 3:30 নাগাদ গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে পৌঁছল। আমরা গাড়ি থেকে নামলাম। পেছনে আরব্য সাগর, তাতে গুনে দেখলাম 11টা ছোট বড় জাহাজ দাঁড়িয়ে আছে। এখানে রাস্তাটা পেল্লায় চওড়া। বাঁদিকে গেটওয়ের দিকে মুখ করে ঘোড়ার পিঠে বসে আছেন ছত্রপতি শিবাজি। ডান পাশে দাঁড়িয়ে আছে পৃথিবী বিখ্যাত তাজমহল হোটেল, যার ভেতরটা একবার দেখে না যাওয়ার কোনো মানে হয় না, কারণ বাইরেটা দেখি আমাদের চক্ষু চড়ক গাছ। ঠান্ডা লবিতে ঢুকে চোখ একেবারে টেরিয়ে গেল। এই কোন দেশে এলাম রে বাবা! এত রকম জাতের এত লোক একসঙ্গে কখনো দেখিনি। সাহেবদের চেয়েও দেখলাম আরবদের সংখ্যা বেশি। এটা কেন হলো? ফেলুদাকে জিজ্ঞেস করাতে বলল, এবার বেরুট যাওয়া নিষেধ বলে আরবরা সব বোম্বাই এসেছে ছুটি ভোগ করতে। পেট্রোলিয়ামের দৌলতে এদের তো আর পয়সার অভাব নেই। মিনিট 5 পায়চারি করে আমরা আবার গাড়িতে এসে উঠলাম। যখন শিবাজি কাসেলের লিফটের বেল টিপছি তখন ঘড়িতে 4:02। 12th ফ্লোর বা 13 তলায় পৌঁছে লিফট থেকে বেরিয়ে দেখি 3 দিকে 3টে দরজা, মাঝেরটার উপর লেখা জি গোরে। বেল টিপতে উর্দি পরা বেয়ারা এসে দরজা খুলে দিল। अंदर आइए। বুঝলাম গোরে সাহেব আগেই বলে রেখেছিলেন আমাদের কথা। ভেতরে ঢুকে ভদ্রলোককে চোখে দেখার আগে তার গলা পেলাম। আরে আসুন আসুন। এইবার দেখা গেল একটা সরু প্যাসেজের ভেতর দিয়ে তিনি হাসি মুখে এগিয়ে আসছেন আমাদের দিকে। হাউ ওয়াজ দ্য লাঞ্চ? ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। বৈঠকখানাটা দেখে একেবারে তাক লেগে গেল। আমাদের কলকাতার বাড়ির প্রায় পুরো একতলাটাই এই ঘরের মধ্যে ঢুকে যায়। পশ্চিম দিকটায় সার বাঁধা কাঁচের জানলা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। ঘরের আসবাবপত্রের এক একটারই দাম হয়তো 2-3 হাজার টাকা।
তাছাড়া মেঝে জোড়া কার্পেট, দেওয়ালে পেন্টিং, সিলিংয়ে ঝাড়লণ্ঠন এসব তো আছেই। একদিকে দেয়াল জোড়া বুকশেলফে দামি দামি বইগুলো এত ঝকঝকে যে দেখলে মনে হয় বুঝি এইমাত্র কেনা। আমি আর ফেলুদা একটা পুরো গদিওয়ালা সোফাতে পাশাপাশি বসলাম, আর আমাদের ডান পাশে আরেকটা গদিওয়ালা চেয়ারে বসলেন লালমোহনবাবু। বসার সঙ্গে সঙ্গেই একটা বিশাল কুকুর এসে ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আমাদের তিনজনের দিকে মাথা ঘুরিয়ে দেখতে লাগলো। লালমোহনবাবু দেখলাম ফ্যাকাশে হয়ে গেছেন। ফেলুদা হাত বাড়িয়ে তুড়ি দিতে কুকুরটা ওর দিকে এগিয়ে এলো। ও পরে বলেছিল যে কুকুরটা জাতে হলো গ্রেট ডেন। ডিউক, ডিউক। কুকুরটা এবার ফেলুদাকে ছেড়ে দরজার দিকে এগিয়ে গেল। মিস্টার গোরে আমাদের বসিয়ে দিয়ে একটু ঘর থেকে বেরিয়েছিলেন। এবার হাতে একটা খাম নিয়ে ঢুকে লালমোহনবাবুর অন্য পাশের চেয়ারে বসলেন। আমি আপনার ব্যাপারটা রেডি করে রাখবো ভেবেছিলাম, কিন্তু 3টা ট্রাঙ্ক কল এসে গেল। ভদ্রলোক খামটা লালমোহনবাবুর দিকে এগিয়ে দিলেন। মনের জোরে হাত কাঁপা বন্ধ করে লালমোহনবাবু সেটা নিয়ে তার ভেতর থেকে টেনে বার করলেন এক তাড়া 100 টাকার নোট। গিনতি করিয়ে নিন। গিনবো? আবার ভাষার গন্ডগোল। অফকোর্স গিনবেন। There should be 100 notes there. যে সময় লালমোহনবাবু গোনা শেষ করলেন তার মধ্যে রূপোর টি সেটে আমাদের জন্য চা এসে গেছে। খেয়ে বুঝলাম একেবারে সেরা দার্জিলিং টি। আপনার পরিচয় अभी तक মিলল না। ফেলুদার দিকে চেয়ে বললেন গোরে। ফেলুদা বলল, মিস্টার গাঙ্গুলির ফ্রেন্ড, এই আমার পরিচয়। No, sir. That is not enough. You are no ordinary person. আপনার চোখ, আপনার ভয়েস, আপনার হাইট, ওয়াক, বডি, নাথিং ইজ অর্ডিনারি। আপনি আমাকে যদি নাই বলবেন তো ঠিক আছে, লেকিন সির্ফ মিস্টার গাঙ্গুলির দোস্ত যদি বলেন ও তো আমি বিশ্বাস করব না। ফেলুদা অল্প হেসে চায়ে চুমুক দিয়ে প্রসঙ্গটা চেঞ্জ করে ফেলল। আপনার অনেক বই আছে দেখছি। हाँ, but I don't read them. वो सब किताब ओनली फॉर शो। तारापुर वाला दुकाने रेगुलर ऑर्डर, एनी गुड बुक दैट कम्स आउट एक कॉपी हमाके पाठिए देय। একটা বাংলা বইও চলে এসেছে দেখছি। চোখ বটে ফেলুদার। ওই সারি সারি বিলিতি বইয়ের মধ্যে 15 হাত দূর থেকে ধরে ফেলেছে যে একটা বই বাংলা। শুধু বাংলা কেন মিস্টার মিটার, হিন্দি, মারাঠি, গুজরাটি সব আছে। আমার এক আদমি আছে বাংলা, হিন্দি, গুজরাটি 3টে ভাষা জানে। ওই 3 ভাষায় নোভেল পড়ে আমাকে সিনopsis করে দেয়। মিস্টার গাঙ্গুলির কিতাব का भी आउटलाइन पढ़िएছি আমি। You see मिस्टर मिटर, फिल्म बनाने के लिए तो ঘরে টেলিফোন বেজে উঠেছে। एक्सक्यूज मी। মিস্টার গোরে উঠে গেলেন। দরজার পাশে একটা তেপায়া টেবিলে রাখা সাদা টেলিফোন। हेलो, हाँ, होल्ड ऑन। আপনার টেলিফোন মিস্টার গাঙ্গুলি। লালমোহনবাবু এত চমকে উঠছেন, আশা করি তাতে ওর হার্টটাটের কোনো ক্ষতি হচ্ছে না। পুলকবাবু কি? টেলিফোনের দিকে যাবার পথে ভদ্রলোক প্রশ্ন করলেন, नो सर, आई डोंट नो दिस पर्सन। হ্যালো ফেলুদা আর চোখে দেখছে লালমোহনবাবুর দিকে। হ্যালো, আরে হ্যাঁ হ্যালো। ফেলু, কেউ কিছু বলছে না তো? লাইন কাট হয়ে গেল হয়তো। অন্য সব শব্দ পাচ্ছি টেলিফোনে। এবার ফেলুদা উঠে গিয়ে লালমোহনবাবুর হাত থেকে টেলিফোনটা নিয়ে নিল। হ্যালো, হ্যালো, ছেড়ে দিয়েছে। আশ্চর্য, কে হতে পারে বলুন তো মশাই? ও নিয়ে চিন্তা করবেন না মিস্টার গাঙ্গুলি, বম্বাই শহরে এরকম হামেশা হয়। ফেলুদা দেখা দেখি আমরাও চেয়ার ছেড়ে উঠে পড়লাম। লালমোহনবাবুর পকেটে এত টাকা বলেই বোধহয় রহস্যজনক ফোনের ব্যাপারটা ওকে ততটা ভাবালো না। বেশ নিশ্চিন্তভাবেই ভদ্রলোক পরের কথাটা বললেন মিস্টার গোরেকে। আমরা আজ পুলকবাবুর ফিল্ম দেখতে যাচ্ছি লোটাসে। हाँ हाँ जरूर जावेन, वेरी गुड डायरेक्टर पुलक बाबू। जेट बहादुर भी बॉक्स ऑफिस में हिट होगा जरूर। দরজার মুখ পর্যন্ত এলেন মিস্টার গোরে। डोंट फॉरगेट अबाउट द लंच टुमारो। ट्रांसपोर्ट আছে তো আপনাদের সঙ্গে? আমরা আশ্বাস দিলাম যে সকাল থেকে রাত অবধি গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন পুলকবাবু। বাইরে বেরিয়ে এসে লিফটের বোতাম টিপে ফেলুদা বলল, মানি কাকে বলে দেখলেন তো লালমোহন বাবু? দেখলাম কি মশাই, তার খানিকটা তো আমার পকেটেই রয়েছে। নস্যি, নস্যি, লাখ টাকাও এদের কাছে নস্যি। টাকাটা দিয়ে রসিদ লিখিয়ে নিল না, সেটা দেখলেন তো? তার মানে আপনার পকেটটা কালো হয়ে গেছে কিন্তু। অর্থাৎ এই আপনার অন্ধকারে পদার্পণ শুরু।
ঘড়াং শব্দে লিফটটা ওপরের কোনো ফ্লোর থেকে নেমে এসে আমাদের সামনে থামলো। সে আপনি যাই বলুন ফেলুবাবু, পকেটে টাকা এলে তা সে কালোই হোক ফেলুদা লিফটে ঢোকার জন্য দরজা খুলেছিল, আর তার ফলেই জটায়ুর কথা বন্ধ। লিফটের ভেতর থেকে এক ঝলক উগ্র গন্ধ, গুলবাহার সেন্ট। এই গন্ধ আমরা তিনজনেই চিনি, বিশেষ করে লালমোহনবাবু। ঢিপ ঢিপ বুকে ফেলুদার পেছন পেছন লিফটে ঢুকে গেলাম। আমি একটা কথা না বলে পারলাম না। আচ্ছা, গুলবাহার সেন্ট মিস্টার সান্যাল ছাড়াও ভারতবর্ষের অনেকেই নিশ্চয়ই ব্যবহার করে। ফেলুদা কথার জবাবের বদলে গম্ভীরভাবে 17 নম্বর বোতাম টিপল। আমরা আরো 5 তলা উপরে উঠে গেলাম। অন্যান্য তলার মতোই 17 নম্বরেও 3খানা ঘর। বাঁদিকের দরজায় লেখা এইচ হেকরত। ফেলুদা বলল এটা নাকি জার্মান নাম। ডান দিকের দরজায় লেখা NC মানসুখানি, নির্ঘাত সিন্ধি নাম। মাঝখানের দরজায় কোনো নাম নেই। ফ্ল্যাট খালি মশাই? নাও হতে পারে, সবাই দরজায় নাম লাগায় না। ইনফ্যাক্ট আমার বিশ্বাস এ ফ্ল্যাটের লোক রয়েছে। আমরা দুজনেই ফেলুদার দিকে চাইলাম। যে কলিং বেলের বোতাম ব্যবহার হয় না তাতে ধুলো জমে থাকা উচিত, অথচ এটা ভালো করে কাছ থেকে দেখুন আর অন্য দুটোর সঙ্গে মিলিয়ে দেখুন। কাছে গিয়ে দেখেই বুঝলাম ফেলুদা ঠিক বলেছে। দিব্যি চকচক করছে বোতাম, ধুলো লেশমাত্র নেই। টিপবেন নাকি মশাই? ফেলুদা অবশ্য বোতাম টিপল না। তার বদলে যেটা করলো সেটা আরো অনেক বেশি তাজ্জব ব্যাপার। মাটিতে উপুড় হয়ে শটান শুয়ে নাকটা লাগিয়ে দিল দরজার নিচে 1/2 ইঞ্চি ফাঁকটাতে। তারপর বার দুয়েক জোরে নিঃশ্বাস টেনে উঠে পড়ে বলল, কড়া কফির গন্ধ। তারপর যেটা করলো সেটাও অদ্ভুত। লিফট ব্যবহার না করে 18 তলা থেকে সিঁড়ি ধরে নামতে শুরু করলো। প্রত্যেক তলাতেই থেমে প্রায় 1/2 মিনিট ধরে ঘুরে ঘুরে কি যে দেখলো তা ওই জানে। সব সেরে নিচে যখন নামলাম তখন ঘড়িতে 5টা বেজে 10। বেশ বুঝতে পারছি যে বম্বে এসে আমরা একটা পেঁচালো রহস্যের মধ্যে জড়িয়ে পড়েছি। আপনাকে একটু জেরা করলে আপনার আপত্তি হবে না আশা করি। কথাটা বলল ফেলুদা লালমোহন বাবুকে উদ্দেশ্য করে। মিনিট 10 হলো শিবাজি কাসল থেকে ফিরেছি। রিসেপশনে খবর পেয়েছি যে এই 1/2 ঘন্টা আগে, তার মানে যখন আমরা শিবাজি কাসলের সিঁড়ি দিয়ে নামছিলাম তখন লালমোহন বাবুর একটা ফোন এসেছিল। কে করেছিল তা জানা নেই। আসলে পুলকই বারবার করছে, পুলক ছাড়া আর কেউ হতেই পারে না। এখন আমাদের ঘরে বসে ফেলুদার প্রশ্নটা শুনে লালমোহন বাবু বললেন, পুলিশের জেরাতেই যখন ফ্লাইং কালার্সে বেরিয়ে এলুম তখন আর আপনার জেরে কি আপত্তি থাকতে পারে? আচ্ছা, মিস্টার সান্যালের প্রথম নামটা তো আপনার জানা নেই? না মশাই, ওটা তো জিজ্ঞেস করাই হয়নি। লোকটার একটা পরিষ্কার বর্ণনা দিন তো। না, আপনার বইয়ে যেরকম আধখ্যাচড়া বর্ণনা থাকে সেরকম নয়। লালমোহন বাবু গলা খাঁকড়িয়ে ভুরু কুঁচকলেন। হাইট এই ধরুন গিয়ে আপনি কি একটা মানুষের হাইটটাই প্রথম দেখেন? তা তেমন লম্বা বা বেঁটে হলে? ইনি কি খুব লম্বা? না, তা অবশ্যই না। খুব বেটে? না, তাও অবশ্যই না। তাহলে হাইট পরে, আগে মুখ বলুন। সন্ধেবেলায় দেখেছি। আমার বাইরের ঘরের বাল্বটা আবার 40 পাওয়ারের তো। তাও বলুন। চওড়া মুখ, চোখ আপনার ইয়ে মানে চোখে চশমা, দাড়ি আছে, চাপ দাড়ি, কোপ আছে, দাড়ির সঙ্গে জোড়া ফ্রেঞ্চ কাট? এই সেরেছে, তা বোধহয় নয়, ওই ঝুলপির সঙ্গেও জোড়া। তারপর? কাঁচা পাকা মেশানো চুল। ডান দিকে না 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 ডান দিকে না, বাঁ দিকে সিঁথি। দাঁত পরিষ্কার, ফলস টিথ বলে তো মনে হলো না। গলার স্বর? মাঝারি মানে কি জানেন, মানে ওই মোটাও না সরুও না আর কি। হাইট মাঝারি। ভদ্রলোক আপনাকে একটা ঠিকানা দিয়েছিলেন না বম্বের? বলেছিলেন অসুবিধে হলে একে ফোন করবেন, বেশ হেল্পফুল। দেখেছেন, বেমালুম ভুলে গেছিলাম।
আর যখন পুলিশ জেরা করলো তখনও বলতে ভুলে গেল মশাই। আমাকে বললেই চলবে। দাঁড়ান দাঁড়ান দেখি দেখি। জটায়ু তার মানিব্যাগ থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বার করে ফেলুদাকে দিলেন। ফেলুদা সেটা খুব মন দিয়ে দেখল, কারণ লেখাটা মিস্টার সান্যালের নিজের। তারপর কাগজটা আবার ভাঁজ করে নিজের ব্যাগের মধ্যে রেখে দিয়ে বলল, তোপসে নাম্বারটা চা তো, 253418। আমি অপারেটরকে নাম্বার দিয়ে দিলাম। ফেলুদা ইংলিশে কথা বলল। হ্যালো, could I speak to Mr. Desai, please? আচ্ছা ফ্যাসাদ, এই নাম্বারে নাকি মিস্টার দেসাই বলে কেউ থাকেই না। যিনি থাকেন তার পদবি পারেক, আর গত 10 বছর তিনি এই নাম্বারেই আছেন। লালমোহন বাবু, সান্যালকে আপনার নেক্সট গল্প বিক্রি করার আশা ছাড়ুন। লোকটি অত্যন্ত গোলমেলে, এবং আমার বিশ্বাস আপনি যে প্যাকেটটি বয়ে আনলেন সেটিও অত্যন্ত গোলমেলে। হ্যাঁ মানে সত্যি বলতে কি মশাই, লোকটিকে আমারও কেন জানি বিশেষ সুবিধের বলে মনে হচ্ছিল না। আপনার ওই কেন জানি কথাটা আমার মোটেই ভালো লাগে না। কেন সেটা জানতে হবে, বলতে হবে। চেষ্টা করে দেখুন তো পারেন কিনা। লালমোহনবাবুর অবশ্য ফেলুদার কাছে ধমক খাওয়ার অভ্যেস আছে। এটাও জানি যে উনি সেটা মাইন্ড করেন না, কারণ ধমক খেয়ে খেয়ে ওর লেখা যে অনেক ইমপ্রুভ করে গেছে সেটা উনি নিজেই স্বীকার করেন। লালমোহনবাবু সোজা হয়ে বসলেন। এবার শুনুন শুনুন মশাই, 1 নম্বর লোকটা সোজাসুজি মুখের দিকে তাকিয়ে কথা বলে না। 2 নম্বর সব কথা অত গলা নামিয়ে বলার কি দরকার আমি তাও জানি না। ভাবখানা যেন কোনো গোপন পরামর্শ করতে এসেছেন। আর 3 নম্বরটা হলো গিয়ে 3 নম্বর। দুঃখের বিষয় 3 নম্বরটা যে কি সেটা লালমোহনবাবু অনেক ভেবেও মনে করতে পারলেন না। 6:30টায় লোটাসে ইভিনিং শো, তাই আমরা 6টা নাগাদ উঠে পড়লাম। আমরা মানে আমি আর লালমোহনবাবু। ফেলুদা বলল যাবে না, কাজ আছে। ব্যাগের ভেতর থেকে ওর সবুজ নোট বইটা বেরিয়ে এসছে, তাই কাজটা যে কি সেটা বুঝতে আর বাকি রইল না। ওয়ার্ল্ডলিতে ফিরে যেতে হলো আমাদের, কারণ সেখানেই লোটাস সিনেমা। লালমোহনবাবুর বেশ নার্ভাস অবস্থা। পুলকবাবু কেমন পরিচালক সেটা তীরন্দাজ ছবি দেখেই মালুম হবে। বললেন, 3টে ছবি যখন পরপর হিট করেছে তখন একেবারে কি আর ওয়াক্তু হবে? কি বলো তপেশ? আমি আর কি বলবো, আমি নিজেও তো ঠিক ওই কথাটা ভেবেই মনে জোর আনছি। পুলকবাবু ম্যানেজারকে বলতে ভোলেননি, রয়্যাল সার্কেলে 3টে সিট আমাদের জন্য রাখা ছিল। এটা ছবির রিপিট শো, তাই হলে এমনিতেই অনেক সিট খালি ছিল। ইন্টারভালের আগেই বুঝতে পারলাম যে তীরন্দাজ হচ্ছে একেবারে 100% কোডোপাইরিন মার্কা ছবি। এর মধ্যেই অন্ধকারে বেশ কয়েকবার আমরা দুজন পরস্পরের দিকে মুখ চাওয়াচাওয়ি করেছি। হাসি পাচ্ছিল, আবার সেই সঙ্গে জেট বাহাদুরের কি অবস্থা হবে আর তার ফলে জটায়ুর কি অবস্থা হবে সেটা ভেবে কষ্টও হচ্ছিল। ইন্টারভালে বাতি জ্বললে পর লালমোহনবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, গড় পাড়ের ছেলে, তুই একদিন এই করে চুল পাকালি। তারপর একটা গ্যাপ দিয়ে আমার দিকে ফিরে বললেন, ফি পুজোয় পাড়ায় একটা করে থিয়েটার করত। যদ্দূর মনে পড়ছে বিকম ফেল। তার কাছে আর কি আশা করা যায় বলতো? ইন্টারভালের শেষে বাতি নেভার সঙ্গে সঙ্গে আমরা হল ছেড়ে বেরিয়ে এলাম। ভয় ছিল পুলকবাবু বা তার দলের যদি কেউ বাইরে থাকে, কিন্তু সেরকম কাউকে দেখলাম না। যদি জিজ্ঞেস করে তো বলে দেবো ফার্স্ট ক্লাস। পকেটে কড়কড়ে নোটগুলো না থাকলে মনটা সত্যিই ভেঙে যেত তপেশ। গাড়িটা হাউসের সামনেই উল্টো দিকের ফুটপাতে পার্ক করা ছিল। লালমোহনবাবু সেদিকে না গিয়ে একটা দোকানে ঢুকে 1 ঠোঙা ডালমুট, 2 প্যাকেট মাঙ্গারামের বিস্কুট, 6টা কমলা লেবু আর 1 প্যাকেট প্যারিল লজেন্সুস কিনে আনলেন। বললেন, হোটেলের ঘরে বসে হঠাৎ হঠাৎ খিদে পায়, তখন এগুলো কাজে দেবে। দুজনে 2 হাত বোঝাই প্যাকেট নিয়ে গাড়িতে উঠলাম, আর উঠেই বাঁই করে মাথাটা ঘুরে গেল। গাড়ির ভেতরে গুলবাহার সেন্টের গন্ধ। আসার সময় ছিল না, এই 1.5 ঘন্টার মধ্যে হয়েছে। মাথা ঝিমঝিম করছে তপেশ। এই ভূতের উপদ্রব ছাড়া কিচ্ছু না। সান্যাল খুন হয়েছে, আর সেন্ট মাকা ভূত আমাদের ঘাড়ে এসে চেপেছে, বুঝলে? আর বাবারে বাবা, ওহ! আমার মনে হলো ঘাড়ে নয় গাড়িতে চেপেছে, কিন্তু সেটা আর বললাম না। ড্রাইভারকে জিজ্ঞেস করাতে সে বলল সে বেশিরভাগ সময় গাড়িতেই ছিল, কেবল মিনিট 5-এর জন্য কাছেই একটা রেডিও টেলিভিশনের দোকানের সামনে দাঁড়িয়ে ফুল খিলেহে গুলশান গুলশান দেখেছে। হ্যাঁ, গন্ধ সেও পাচ্ছে বই কি, কিন্তু গাড়ির ভেতরে কি করে এমন গন্ধ হয়
সেটা কিছুতেই তার মগজে ঢুকছে না। ব্যাপারটা তার কাছেও একেবারেই আজব। হোটেলে ফিরে এসে কথাটা ফেলুদাকে বলতে ও বলল, রহস্য যখন জাল বিস্তার করে তখন এইভাবেই করে লালমোহন বাবু। এ না হলে জাত রহস্য হয় না, আর তা না হলে ফেলুমিত্তিরের মস্তিষ্ক পুষ্টি হয় না। কিন্তু আমি জানি আপনি কি প্রশ্ন করবেন লালমোহন বাবু। না, কিনারা এখনো হয়নি। এখন শুধু জালের ক্যারেক্টারটা বোঝার চেষ্টা করছি। আমি ধাঁ করে একটা গোয়েন্দা মার্কা প্রশ্ন ছুড়লাম, তুমি বেরিয়েছিলে বলে মনে হচ্ছে? শাবাশ তপসে, তবে হোটেল থেকে বেরোয়নি, এটা নিচে রিসেপশনই দিল। ফেলুদার পাশে একটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের টাইম টেবিল ছিল, সেটা দেখেই আমি প্রশ্নটা করেছিলাম। দেখছিলাম কাঠমান্ডু থেকে কটা ফ্লাইট কলকাতায় আসে আর কখন আসে। কাঠমান্ডু বলতেই একটা জিনিস ফেলুদাকে জিজ্ঞেস করার কথা মনে পড়ে গেল। আচ্ছা, ইন্সপেক্টর পাটওয়ার্ধন যে নানা সাহেবের কথা বলছিলেন, সেটা কোন নানা সাহেব? ভারতবর্ষের ইতিহাসে একজন নানা সাহেবই বিখ্যাত। ওই তো, যিনি সিপাহী বিদ্রোহে ব্রিটিশদের সঙ্গে লড়েছিলেন। লড়েও ছিলেন, আবার তাদের কাছ থেকে আত্মরক্ষার জন্য দেশ ছেড়ে পালিয়েও ছিলেন। হাজির হয়েছিলেন গিয়ে একেবারে কাঠমান্ডু। সঙ্গে ছিল মহামূল্য ধন রত্ন, ইনক্লুডিং হিরে আর মুক্তোয় গাঁথা একটি হার, যার নাম নৌলাখা। সেই হার শেষ পর্যন্ত চলে যায় নেপালের জং বাহাদুরের কাছে। তার পরিবর্তে জং বাহাদুর 2টি গ্রাম দিয়েছিলেন নানা সাহেবের স্ত্রী কাশীবাইকে। আচ্ছা, এই হার কি নেপাল থেকে চুরি হয়ে গেছে নাকি? পাটবর্ধনের কথা শুনে তো তাই মনে হয়। আমি কি ওই হাড়ি পাচার করে বসলুম নাকি মশাই? ভেবে দেখুন, ইতিহাসে হীরের অক্ষরে লেখা থাকবে আপনার নাম। কিন্তু কিন্তু তাহলে তা তো যথাস্থানে পৌঁছে গেছে। সেই জিনিস দেশ থেকে বাইরে যায় কি না যায় সে তো পুলিশের কাজ। আপনি কি নিয়ে এত ভাবছেন? আপনি নিজেই কি ওই স্মাগলারদের? ঠিক এই সময় টেলিফোনটা বেজে উঠল, আর লালমোহন বাবুর দিকে ওটা ছিল বলে উনি তুলে নিলেন। হ্যালো, হ্যাঁ মানে ইয়েস স্পিকিং। লালমোহন বাবুরই ফোন। বোধহয় পুলকবাবু। না, পুলকবাবু না। পুলকবাবু এমন কিছু বলতে পারেন না যাতে লালমোহন বাবুর মুখ অতটা হাঁ হয়ে যাবে। আর টেলিফোনটা কাঁপতে কাঁপতে কান থেকে পিছিয়ে আসবে। ফেলুদা ভদ্রলোকের হাত থেকে ফোনটা নিয়ে একবার কানে দিয়ে বোধহয় কিছু না শুনতে পেয়ে সেটাকে যথাস্থানে রেখে দিয়ে প্রশ্ন করল, সান্যাল কি? মাথা নেড়ে হ্যাঁ বলতেও যেন ভদ্রলোকের কষ্ট হলো। বুঝলাম মাসেলগুলো ঠিকভাবে কাজ করছে না। কি বললো? বললো মুখ খুলে পেট ফাঁক করে দেবে। যাক, ভালো কথা। হ্যাঁ, বোকার মতো ফ্যালফ্যাল করে ফেলুদার দিকে চাইলেন জটায়ু। আমার কাছেও এই অবস্থায় ফেলুদার হাঁপ ছাড়াটা বেয়াড়া বলে মনে হচ্ছিল। ফেলুদা বলল, শুধু গুলবাহারের গন্ধে হচ্ছিল না, ক্লু হিসেবে ওটা বড্ড পলকা। এমনকি লোকটা সত্যি করে বম্বে এসেছে না অন্য কেউ সেন্টটা ব্যবহার করছে সেটাও বোঝা যাচ্ছিল না। এখন অন্তত শিওর হওয়া গেল। কিন্তু আমার পিছনে লাগা কেন মশাই? সেটা জানলে তো বাজিমাত হয়ে যেত লালমোহন বাবু। সেটা জানার জন্য একটু ধৈর্য ধরতে হবে। লালমোহনবাবু ডিনারে বিশেষ সুবিধে করতে পারলেন না, কারণ ওর নাকি একদম খিদে নেই। ফেলুদা বলল তাতে কিছু এসে যাবে না, কারণ দুপুরে কপার চিমনিতে পেট পুজোটা ভালোই হয়েছে। সত্যি বলতে কি, আমাদের মধ্যে লালমোহনবাবুই সবচেয়ে বেশি খেয়েছিলেন। খাওয়ার পর গতকাল তিনজনেই বেরিয়ে পান কিনেছিলাম। আজ লালমোহনবাবু কিছুতেই বেরোতে চাইলেন না। বললেন, ওই ভিড়ের মধ্যে কে যাচ্ছে মশাই? স্যান্নালের লোক নির্ঘাত হোটেল ওয়াচ করছে, বেরুলেই চাক্কু। শেষ পর্যন্ত ফেলুদাই বেরোলো, আর লালমোহনবাবু আমাদের ঘরে আমার সঙ্গে বসে রইলেন আর বারবার খালি বলতে লাগলেন, কি কুক্ষণে বইয়ের প্যাকেটটা নিয়েছিলাম, ক্রমে বর্তমান সংকটের মূল কারণ খুঁজতে খুঁজতে, কি কুক্ষণে হিন্দি ছবির জন্য গপ্প লিখেছিলাম, আর সব শেষে আর কি কুক্ষণেই রহস্য উপন্যাস লিখতে শুরু করেছিলাম পর্যন্ত চলে গেলেন। আপনার একা শুতে ভয় করবে না তো? ফেলুদা পান বিলি করে জিজ্ঞেস করল। লালমোহনবাবু কোনো উচ্চবাচ্য করছেন না দেখে ফেলুদা আশ্বাস দিয়ে বলল, আমাদের ঘর থেকে বেরিয়েই প্যাসেজের ধারে একটা ছোট্ট ঘর আছে, দেখেছেন তো? ওখানে সবসময় বেয়ারা থাকে। হোটেলে সারা রাত কেউ না কেউ জেগে থাকে। এ তো আর শিবাজি ক্যাসেল নয়। শিবাজি কাসল নামটা শুনে জটায়ু আরেকবার শিউরে উঠলেন, কিন্তু শেষ পর্যন্ত মনে সাহস এনে 10টা নাগাদ গুড নাইট করে নিজের ঘরে চলে গেলেন। সারাদিন বম্বে চষে বেড়ানোর চেয়েও পুলকবাবুর ছবির অর্ধেক দেখে অনেক বেশি কাহিল লাগছিল।
তাই জটায়ু চলে যাবার মিনিট 10 মধ্যেই শুয়ে পড়লাম। ফেলুদা যে এখন শোবে না সেটা জানি। ওর নোটবুকটা খাটের পাশেই টেবিলের উপর রাখা রয়েছে। সারাদিন খেপে খেপে তাতে অনেক কিছু লেখা হয়েছে, হয়তো আরও কিছু লেখা হবে। আমি অনেকদিন চেষ্টা করেছি রাতে বিছানায় শুয়ে চোখ বুজে খেয়াল রাখতে ঠিক কোন সময় ঘুমটা আসে, কিন্তু প্রতিবারই পরদিন সকালে উঠে বুঝেছি ঘুমটা কখন জানি আমার অজান্তেই এসে গেছে। আজও কখন ঘুমিয়েছি সেটা টের পাইনি। ঘুমটা ভাঙল দরজায় ঘন ঘন ধাক্কা আর সেই সঙ্গে বোতাম টেপার চ্যাঁ শব্দে। উঠে দেখি ফেলুদা ল্যাম্প তখনও জ্বলছে আর বালিশের পাশে রাখা আমার ঘড়িতে বলছে রাত 1:45। ফেলুদা দরজা খুলতেই হুমড়ি দিয়ে প্রবেশ করলেন জটায়ু। লালমোহনবাবু হাঁপালেও তিনি যে খুব ভয় পেয়েছেন সেটা মনে হলো না, আর যে কথাটা বললেন ঘরে ঢুকেই সেটাও ভয়ের কথা নয়। কেলেঙ্কারিয়াস ব্যাপার মশাই, কেলেঙ্কারিয়াস ব্যাপার। আগে খাটে এসে বসুন। দূর মশাই, বসবো কি? এই দেখুন দেখুন, কাঠমান্ডুর কি মহামূল্য রত্ন আমার হাত দিয়ে পাচার করা হচ্ছিল, এটা দেখুন চোখে। লালমোহনবাবু ফেলুদার সামনে যেটা এগিয়ে ধরলেন সেটা একটা বই, ইংরেজি বই আর নাম করা বই। ল্যান্সডাউনের মোড়ের দোকানে একটা রাখা ছিল, সেদিনও দেখেছি। বইটা হলো শ্রী অরবিন্দের লেখা দ্য লাইফ ডিভাইন। ফেলুদারও চোখ কপালে উঠে গেছে। তার উপর আবার বাঁধাই এর গন্ডগোল। প্রথম 30 পাতার পর কয়েকটা পাতা পরস্পরের সঙ্গে ছেঁটে আছে। এ বই না দেখে কিনলে তো পুরো টাকাটা ডেড লস মশাই। পন্ডিচেরির বাইন্ডার এরকম কাঁচা কাজ করবে আপনি ভাবতে পারেন? তাহলে সেদিন কি দিলেন লাল শার্টের হাতে? জানেন কি দিলুম? আপনি ভাবতে পারেন? আমার নিজের বই মশাই, নিজের বই, বোম্বাইয়ের বোম্বেটে। পুলককে তো পাণ্ডুলিপির কপি পাঠিয়েছিলাম, তাই এবার ভাবলো 1 কপি ছাপা বই দেবো উইথ মাই ব্লেসিংস অ্যান্ড মাই অটোগ্রাফ। আরও 3 কপি রয়েছে এখনো আমার বাগে, প্রত্যেকটি ব্রাউন কাগজে মোড়া। আরে মশাই, আমার ভক্ত তো সারা ইন্ডিয়াতে ছড়িয়ে রয়েছে, তাই ভাবলাম বম্বে যাচ্ছি, যদি 1-2 সঙ্গে আলাপ টালাপ হয়ে যায়, তাই সঙ্গে এনেছিল। আর তারই একটা কপি, বুঝলেন না? এত হালকা লালমোহনবাবুকে অনেক দিন দেখিনি। বইটা হাতে নিয়ে নেড়ে ছেড়ে ফেলুদা বলল, কিন্তু সান্যাল যে টেলিফোনে হুমকি দিল সেটা কি ব্যাপার? এর সঙ্গে লাইফ ডিভাইন খাপ খাচ্ছে কি? লালমোহনবাবু এতেও দমলেন না। কে বললো সান্নাল? আরে টেলিফোনে কি অত গলা চেনা যায় নাই? কোনো উটকো বদমাস রসিকতা করেছে হয়তো। বোম্বাইতে যদি তীরন্দাজ ছবি হিট হতে পারে তো সব হতে পারে। আর গাড়িতে গুলবাহার সেন্ট? ওটা ওই ড্রাইভারই মাকে। কিরকম টেরির বাহাত দেখেছেন? শৌখিন লোক, ধরা পড়ে অপ্রস্তুত হয়ে স্বীকার করলে না। তাহলে আর কি, নিশ্চিন্তে ঘুমন গিয়ে। সে আর বলতে, মাথাটা ধরেছিল বলে ব্যাগটা খুলেছিলাম কোটোবাইরিনের জন্য, আর তাতেই এই হাই ভোল্টেজ আবিষ্কার। যাক, রহস্য যখন মিটেই গেল, তখন আপনিও বরং একটু আধ্যাত্মিক বিষয় অধ্যয়নে মনোনিবেশ করুন। বইটা দেখে গেল। গুড নাইট। লালমোহনবাবু চলে গেলেন আর আমিও আবার নিজের জায়গায় এসে শুলাম। ফেলুদা, যে লোক অরবিন্দের বইয়ের বদলে জটায়ুর বই পেল, তার মনের কি অবস্থা হবে বলো তো? ক্যাপচুরিয়াস। বালিশে মাথা দিয়ে বলল ফেলুদা। মাথার পেছনের বাতিটা ও জ্বালিয়েই রাখল। দেখে হাসি পেল যে ফেলুদা তার সবুজ নোট বই সরিয়ে রেখে অরবিন্দের লাইফ ডিভাইনের পাতা উল্টালো। আমার বিশ্বাস ঠিক ওই সময়টাতেই আমার চোখ ঘুমে বন্ধ হলো। বম্বে থেকে পুনা যাবার পথে খান্ডালা আর লোনাওলার মাঝামাঝি একটা লেভেল ক্রসিং এর কাছে আমাদের যেতে হবে শুটিং দেখতে। ছবির 11টা ক্লাইম্যাক্সের শেষ ক্লাইম্যাক্স দৃশ্য তোলা হবে আজ। একদিনে কাজ শেষ হবে না, পরপর আরও 4 দিন যেতে হবে সবাইকে। আমরা ঠিক করেছি যদি আজ ভালো লাগে তাহলে বাকি কদিনও যাব। ট্রেনটা এই 5 দিনই পাওয়া যাবে, প্রতিদিনই ঠিক 1টা থেকে 2টো, অর্থাৎ 1 ঘন্টার জন্য। ডাকাত দলের ঘোড়া আর হিরোর লিঙ্কন কনভার্টিবল থাকবে সারা দিনের জন্য। ছবির ভিলেন ইঞ্জিন ড্রাইভারের জায়গা দখল করে ট্রেন চালিয়ে নিয়ে চলেছে। সেই ট্রেনেরই একটা কামরায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে হিরোইন আর তার কাকা। মোটরে করে হিরো ট্রেনের উদ্দেশ্যে ধাওয়া করেছে। এদিকে হিরোর যে যমজ ভাই, যাকে ছেলেবেলায় ডাকাতে ধরে নিয়ে গিয়েছিল আর যে এখন নিজেই ডাকাত, সে আসছে ঘোড়া করে দলবল নিয়ে ট্রেনটাকে অ্যাটাক করবে বলে। মোটরে হিরো এসে পৌঁছানোর প্রায় সঙ্গে সঙ্গেই ডাকাত ভাই ঘোড়া থেকে চলন্ত ট্রেনে লাফিয়ে পড়ে। ইঞ্জিনের ভেতরে ফাইট হয়, ভিলেন ড্রাইভার খতম হয়। সেই সময় মোটরে করে হিরো এসে পড়ে, আর তারপর বাকি অংশ রূপলী পর্দায় দেখিবেন।
আসলে শেষটা নাকি 3 রকম ভাবে তোলা হবে, তারপর পর্দায় যেটা বেশি ভালো লাগে সেটা রাখা হবে। পুলকবাবু সকালে 3 মিনিটের জন্য ঢু মেরে গেলেন। আমাদের ব্যবস্থা সব ঠিকঠাক জেনে বললেন, কোথায় হে জেলালু, তোকে দেখেই বোঝা যাচ্ছে তীরন্দাজ তোর খুব ভালো লেগেছে। হ্যাঁ কে? আসলে লালমোহনবাবু সকাল থেকেই রাত্রিরের ঘটনাটা ভেবে ক্ষণে ক্ষণে আপন মনে হেসে ফেলছিলেন। পুলকবাবুর সামনে সেই হাসিটাই বেরিয়ে পড়েছিল। এখন পুলকবাবুর কথা শুনে আরো জোরে হেসে বললেন, ও গড়পাড়ের ছেলে, তুমি দেখালে ভাই। ফিরতে রাত হবে, তাই ফেলুদা বলল হাত ব্যাগগুলো সঙ্গে নিয়ে যেতে। কালকের কেনা কমলালেবু, বিস্কুট, লজেনচুস ইত্যাদি 3 ব্যাগে ভাগ করে দেওয়া হলো। আর লালমোহনবাবুর ক্যাশ 10,000 টাকা ম্যানেজারের জিম্মায় সিন্ধুকে রেখে রসিদ নিয়ে নেওয়া হলো। কি জানি বাবা, ফিল্মের ডাকাতের দলে আসল ডাকাত যে ঢুকে পড়বে না একাত্তর, তার কি গ্যারেন্টি বলো? ফেলুদা সকালে একবার বেরিয়েছিল, বলল ওর নাকি সিগারেটের স্টক ফুরিয়েছে। যেখানে যাচ্ছি সেখানে কাছাকাছির মধ্যে নাও পাওয়া যেতে পারে। ও ফেরা 10 মিনিটের মধ্যে আমরা রওনা দিয়ে দিলাম। আজও দেখলাম গাড়িতে গুলবাহারের গন্ধটা কিছুটা রয়ে গেছে। বম্বে থেকে থানে স্টেশন প্রায় 25 কিলোমিটার। সেখান থেকে রাস্তা ডাইনে ঘুরে ন্যাশনাল হাইওয়ে ধরে পুনার দিকে চলে গেছে। এই রাস্তায় 80 কিলোমিটার গেলেই খান্ডালা। আজ দিনটা ভালো, আকাশে টুকরো টুকরো মেঘ হাওয়ার তেজে তরতর করে ভেসে চলেছে। তার ফাঁক দিয়ে রোদ বেরিয়ে বম্বে শহরটাকে বারবার ধুয়ে দিচ্ছে। পুলকবাবু বলে গেছেন শুটিংয়ের জন্য এটা নাকি আইডিয়াল ওয়েদার। লালমোহনবাবুর অবশ্য আজকে সবকিছুই ভালো লাগছে। খালি খালি বললেন, বিলেত যাবার আশ মিটে গেল মশাই। বাসে লোক ঝুলছে না সেটা লক্ষ্য করেছেন? ওহ, কি দারুণ সিভিক সেন্স ওদের বলুন। থানে পৌঁছতে লাগলো প্রায় 1 ঘন্টা। এখন 9:15। হাতে সময় আছে, তাই আমরা 3 জন আর ড্রাইভার স্বরূপলাল একটা চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে এলাচ দেওয়া চা খেলাম। থানে ছাড়বার কিছুক্ষণের মধ্যেই দেখলাম আমরা ওয়েস্টার্ন ঘাটসের পাহাড়ের পাশ দিয়ে চলেছি। ট্রেন লাইন আর এখন আমাদের পাশে নেই। সেটা থানের পরেই উত্তরে ঘুরে চলে গেছে কল্যাণ। কল্যাণ থেকে আবার দক্ষিণে ঘুরে সেটা মাথেরান হয়ে যাবে পুনা। মাঝপথে পড়বে আমাদের লেভেল ক্রসিং। কমলা কমলা। পথে লালমোহনবাবুর গলায় কমলালেবুর বিচি আটকে গিয়ে বিষম লাগা ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। ফেলুদার মনের অবস্থা কি সেটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল না। ও গম্ভীর মানেই যে চিন্তিত সেটা ফেলুদার বেলায় খাটে না, এ আমি আগেও দেখেছি। 12:30 নাগাদ খান্ডালা ছাড়িয়ে মাইল খানেক যেতেই সামনে দূরে রাস্তার ধারে একটা জায়গায় মনে হলো যেন মেলা বসেছে। তারপর মনে হলো মেলায় এত গাড়ি থাকবে কেন? আরো কাছে যেতে গাড়ি আর মানুষ ছাড়া আরেকটা জিনিস চোখে পড়ল, সেটা হচ্ছে ঘোড়া। এবারে বুঝলাম ভিড়টা আসলে হচ্ছে জেট বাহাদুরের শুটিংয়ের দল। সব মিলিয়ে অন্তত 100 খানেক লোক। বাক্স প্যাঁটরা, ক্যামেরা, আলো, রিফ্লেক্টর, শতরঞ্জি, সে এক এলাহি ব্যাপার। আমাদের গাড়িটা একটা অ্যাম্বাসেডর আর একটা বাসের মাঝখানে একটু ফাঁক পেয়ে তার ভেতরে ঢুকে থেমে গেল। আমরা নামার সঙ্গে সঙ্গেই পুলকবাবু এগিয়ে এলেন। তার মাথায় একটা সাদা ক্যাপ আর গলায় ঝোলানো একটা দূরবীনের মতো যন্ত্র। গুড মর্নিং, সব ঠিক আছে? আমরা 3 জনই মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দিলাম। শোন, মিস্টার গোরের ইনস্ট্রাকশন বুঝলি না, উনি মাথেরানে আছেন। সেখান থেকে ট্রেন আসছে। রেল কোম্পানির কর্তাদের সাথে কথাবার্তা আছে, কিছু পেমেন্টও আছে বোধ হয়। উনি ট্রেনের সঙ্গেই চলে আসবেন অথবা মোটরে করে আসবেন। হ্যাঁ, তোরা এই ট্রেনটা এলেই খবর পেয়ে যাবি। মুদ্রা কথা, উনি আসুন বা না আসুন, তো এই ট্রেনটা এলেই তোরা ফার্স্ট ক্লাসে উঠে পড়বি। অল ক্লিয়ার? অল ক্লিয়ার। বাস। বম্বের ফিল্ম লাইনে যে এত বাঙালি কাজ করে এটা আমার ধারণা ছিল না। তাদের মধ্যে কেউ কেউ যে ফেলুদাকে চিনে ফেলবে তাতে আর আশ্চর্য কি। ক্যামেরাম্যান দাশু ঘোষের সঙ্গে পরিচয় হতেই তার চোখ কুঁচকে গেল। মিত্তির, আপনি কি ডিটেক্ট? ধরেছেন ঠিক, কিন্তু চেপে রাখুন। কেন মশাই, আপনি তো আমাদের প্রাইড। সেবারে এলোরার মূর্তি চুরির ব্যাপারটা। ফেলুদা আবার ঠোঁটে আঙুল দিয়ে ভদ্রলোককে থামালো। আবার কোনো তদন্ত করছেন নাকি এখানে? আগে না, স্রেফ বেড়াতে এসেছি আমার এই বন্ধুটির সঙ্গে।
এ দৃশ্যে দাশু ঘোষ ছাড়া আরও দুজন ক্যামেরাম্যান কাজ করছেন, তারা অবাঙালি। পুলকবাবুর 4 জন অ্যাসিস্ট্যান্টের 2 জন বাঙালি। যারা অ্যাক্টিং করবেন তাদের মধ্যে অবশ্য কেউই বাঙালি নেই। অর্জুন মেহরোত্রা ছাড়া আছেন ভিলেন বেশি মিকি, শুধু মিকি, পদবি ব্যবহার করেন না। বম্বের উঠতি ভিলেনের মধ্যে টপ, একসঙ্গে 37টা ছবি সই করেছেন, যদিও তার মধ্যে 29টার গপ্প চেঞ্জ করে ফাইটের সংখ্যা কমাতে হচ্ছে। ভাগ্যে জেট বাহাদুরে মাত্র 4টে ফাইট, না হলে পুলকবাবু আর মিস্টার গোরেকেও মাথা চুলকোতে হতো। এসব খবর আমাদের দিলেন প্রোডাকশন ম্যানেজার সুদর্শন দাস। উনি উড়িষ্যার লোক, অনেকদিন বম্বেতে রয়েছেন, তবে এই ছবিটা হয়ে গেলেই নাকি কটক ফিরে গিয়ে ওড়িয়া ছবি পরিচালনা করবেন। ফেলুদা ইতিমধ্যে হাঁটতে হাঁটতে চলে গেছে আরেকটা জটলার দিকে। সেখানে ডাকাতের দলকে মেকআপ করে পোশাক পরানো হচ্ছে। একজন ডাকাতের সঙ্গে ফেলুদাকে দিব্যি বাতচিত করতে দেখে একটু অবাক হয়ে এগিয়ে গেলাম। তারপর ডাকাতের গলা শুনে বুঝলাম, ওমা, এই যে কুংফু এক্সপার্ট ভিক্টর পেরুমল। হিরোর যমজ ভাইয়ের মেকআপ করা হয়েছে তাকে। ছুটন্ত ঘোড়া থেকে লাফিয়ে চলন্ত ট্রেনের ছাদে পড়তে হবে, তারপর 6টা কামরা ছাদের উপর দিয়ে হেঁটে গিয়ে একেবারে ইঞ্জিনে পৌঁছে ভিলেন বেশি মিকিকে ঘায়েল করতে হবে। তারপর হিরো আর তার 20 বছর না দেখা ডাকাত বনে যাওয়া ভাইয়ের মধ্যে হাই ভোল্টেজ সংঘর্ষ। লালমোহনবাবু এই এলাহি ব্যাপার দেখে কেমন জানি চুপ মেরে গেছেন। যদিও ভেবে দেখলে তার ফুর্তি হওয়ার কথা, কারণ তার গল্পকে ঘিরেই এত হইহল্লা। বললেন, একটা গপ্প লিখে এতগুলো লোককে এত হ্যাঙ্গাম, এত পরিশ্রম, এত খরচের মধ্যে ফেলেছি, এটা ভাবতে একটা পিকিউলিয়ার ফিলিং হচ্ছে তপেশ। এক সময় নিজেকে রীতিমতো শক্তিশালী বলে মনে হচ্ছিল, আবার মাঝে মাঝে আবার গিল্টিও লাগছে। অবশেষে সেই সঙ্গে এও মনে হচ্ছে যে এরা লেখককে কোনো সম্মান দেয় না। কটা লোক বলো তপেশ, কটা লোক এখানে জটায়ুর নাম জানে সেটা বলতে পারো তুমি? আহা, ছবি যদি হিট হয় তাহলে নিশ্চয়ই জানবে লালমোহনবাবু। আশা করি। যেসব ডাকাতের মেকআপ হয়ে গেছে তাদের মধ্যে কয়েকজন ঘোড়ার পিঠে চেপে ছুটোছুটি আরম্ভ করে দিয়েছে। ঘোড়াগুলো একটা বিশাল বটগাছের তলায় জড়ো হয়েছিল। গুনে দেখলাম সব শুদ্ধ 9টা। মিনিট খানেকের মধ্যেই নীল কাঁচ তোলা একটা প্রকাণ্ড সাদা লিঙ্কন কনভার্টেবল গাড়িতে হিরো আর ভিলেন এসে হাজির হলো। হিরোইনের দরকার লাগবে না, কারণ ট্রেনের কামরায় বন্দি অবস্থায় তার শটগুলো নাকি স্টুডিওতেই তোলা হবে। সেটা এক হিসেবে ভালো। এই 2 পুরুষ তারকা গাড়ি থেকে নামতেই চারিদিকে যা শোরগোল পড়ে গেল। হিরোইন থাকলে না জানি কি হতো। সুদর্শনবাবু চা এনে দিয়েছিলেন। আমরা খাওয়া শেষ করে পেয়ালা ফেরত দিচ্ছি, এমন সময় মাঝখাই গলায় লাউড স্পিকারের হাঁক শোনা গেল। কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে 8টা বগি সমেত পুরনো টাইপের ইঞ্জিনটা যখন লেভেল ক্রসিংয়ের কাছে এসে দাঁড়ালো, তখন ঘড়িতে ঠিক 1টা বাজতে 5 মিনিট। ফার্স্ট ক্লাস কামরা যে মাত্র একটাই, আর সেটাও যে পুরনো ধাঁচের, সেটা দূর থেকেই বুঝতে পারছি। অন্য কামরাগুলোতে মাথেরান থেকেই প্যাসেঞ্জার বসিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ছেলে মেয়ে বুড়ো বুড়ি সব রকমই আছে। ট্রেন থামার সঙ্গে সঙ্গেই পুলকবাবুর ব্যস্ততা একেবারে সপ্তমে চড়ে গেছে। আরে কি হচ্ছে? এই যে 3 নম্বর ক্যামেরা, আর ক্যামেরা বাদে করুন, ঘোড়া ধরুন, ঘোড়া থেকে ধরুন। হোয়াট আর ডুইং ম্যান, হোয়াট আর ডুইং? হ্যাঁ, আকাশ দেখাচ্ছেন কেন এখন? তিনি একবার এই ক্যামেরা থেকে ও ক্যামেরায় ছুটে যাচ্ছেন, একবার হিরো থেকে ভিলেন, একবার এ অ্যাসিস্ট্যান্ট থেকে ও অ্যাসিস্ট্যান্ট। লালমোহনবাবু পর্যন্ত বলতে বাধ্য হলেন, না মশাই, শুধু টাকা দিয়ে ছবি হয় না, এটা কিন্তু বোঝা যাচ্ছে। হিরোর গাড়ি রেডি। কালো চশমা পরে স্টিয়ারিং ধরে বসে আছে অর্জুন মেহরোত্রা। পাশে তার নিজের মেকআপ ম্যান আর 2 জন ছোকরা টাইপের লোক, বোধহয় চামচা টামচা হবে। অর্জুনের সামনে একটা হুড খোলা জিপে তেপায়া স্ট্যান্ডের উপর ক্যামেরাও রেডি। ভিক্টর সমেত ডাকাতের দল ঘোড়ার পিঠে আগেই এগিয়ে গেছে। তারা চলন্ত ট্রেন থেকে সিগন্যাল পেলে একটা বিশেষ পাহাড়ের বিশেষ জায়গা থেকে নেমে এসে ট্রেনের পাশে দৌড় আরম্ভ করবে। ভিলেন মিকিকে দেখলাম পুলকবাবুর একজন সহকারীর সঙ্গে ইঞ্জিনের দিকে এগিয়ে গেল। আমাদের যে কি করা উচিত ঠিক বুঝতে পারছি না, কারণ মিস্টার গোরের দেখা নেই। তিনি ট্রেনেই এসেছেন কিনা সেটাও বুঝতে পারছি না। ভিড় পাতলা হয়ে গেছে, অথচ আমাদের দিকে কেউ আসছে না দেখে লালমোহনবাবুর উস্কুসুনি আরম্ভ হয়ে গেল। বললেন, ও ফেলবাবু, এরা কি ভুলে টুলে গেল নাকি আমাদের? একটি মাত্র প্রথম শ্রেণীর কামরা,
কথা মতো সেটাতে গিয়েই ওঠা উচিত। দেখি আরো 2 মিনিট। 2 মিনিটের আগেই ইঞ্জিন থেকে দুটো হুইসেল শোনা গেল, আর সেই মুহূর্তে সুদর্শন দাসের হাঁক। এই যে মশাই, আপনারা চলে আসুন, চলে আসুন। আমরা হাতে ব্যাগ নিয়ে দৌড় দিলাম। সুদর্শন বাবু আমাদের ফার্স্ট ক্লাসের দরজা অবধি পৌঁছে দিলেন। বললেন, আরে আমি তো কিছুই জানতাম না, এইমাত্র একজন লোক এসে খবর দিলে, বললে গোড়ে সাহেব 8 ঘন্টার মধ্যে এসে পড়বেন। প্রথম শটের পর ট্রেন আবার এইখানেই ফিরে আসবে। উঠুন উঠুন উঠুন। কামরায় উঠে দেখি একটা বেঞ্চির ওপর বড় জলের ফ্লাস্ক আর সাফারি রেস্টুরেন্টের নাম লেখা 4টে সাদা কাগজের বাক্স, অর্থাৎ আমাদের লাঞ্চ। এত ব্যস্ততার মধ্যেও ভদ্রলোকের যে আশ্চর্য খেয়াল, সেটা স্বীকার করতেই হবে। আরেকটা হুইসেলের সঙ্গে একটা ঝাঁকুনি দিয়ে গাড়ি ছেড়ে দিল। আমরা 3 জন জানলা দিয়ে বাইরের কাণ্ড কারখানা দেখবার জন্য তৈরি হলাম। একেবারে নতুন অভিজ্ঞতা, তাই মনে একটা বেশ রোমাঞ্চ ভাব হচ্ছিল। গাড়ি ক্রমশ স্পিড নিচ্ছে। ডান পাশ দিয়ে রাস্তা গেছে, সেদিকের বেঞ্চিতেই বসেছে আমরা 3 জন। বাঁ দিকে পাহাড় পড়বে, অর্থাৎ সেটা হলো ডাকাতের দিক। ডান দিকটা হিরোর দিক। আরও একটু স্পিড বাড়ার পর ডান দিকের রাস্তা দিয়ে প্রথমে ক্যামেরা সমেত জিপ, তারপর হিরোর গাড়ি আসতে দেখা গেল। এখন অবশ্য হিরো ছাড়া গাড়িতে আর কেউ নেই। ক্যামেরার মুখটাও যে তার দিকেই ঘোরানো সেটা বুঝতে পারলাম। যিনি ছবি তুলছেন তিনি ছাড়া আরও 3 জন লোক রয়েছেন। তার মধ্যে একজন হলো পুলকবাবুর অ্যাসিস্ট্যান্ট। সে হাতে একটা চোঙা নিয়ে তার ভেতর দিয়ে হিরোকে নির্দেশ দিচ্ছে। আর 2টো ক্যামেরার একটার সঙ্গে পুলকবাবু রয়েছেন। সেটা রয়েছে ট্রেনেরই একটা কামরার ভেতরে। 3য় ক্যামেরাটা রয়েছে ট্রেনের পেছন দিকের শেষ কামরার ছাদে। হিরো তেমন জোরে গাড়ি চালাচ্ছে না দেখে আমার মনটা দমে গিয়েছিল, কিন্তু ফেলুদা বলল ওটা ছবিতে নাকি জোরেই মনে হবে, কারণ ক্যামেরার স্পিড কমিয়ে শটটা নেওয়া হচ্ছে। তাছাড়া যতটা আসতে ভাবছিস ততটা আসতে কিন্তু যাচ্ছে না গাড়িটা, কারণ আমাদের ট্রেনটাও তো চলছে সঙ্গে সঙ্গে, আর চলেছে বেশ জোরে। ঠিক কথা, এটা আমার খেয়ালই হয়নি। কিছুক্ষণের মধ্যে ক্যামেরার হিরোর গাড়ি আমাদের কামরা ছাড়িয়ে চলে গেল। পুরনো কামরা, তাই জানলায় গরাদ নেই। গলা বাড়িয়ে আরো কিছুক্ষণ দেখার ইচ্ছে ছিল, কিন্তু ফেলুদা বাধা দিয়ে বলল, জেড বাহাদুর ছবি দেখতে গিয়ে যদি পর্দায় দেখিস তুই গলা বাড়িয়ে শুটিং দেখছিস, সেটা কি খুব ভালো হবে? লোভ সংবরণ করে উল্টো দিকে জানলার ধারে বসবো বলে সিট ছেড়ে দাঁড়িয়েছি, ঠিক সেই সময় নাকে গন্ধটা এলো। ফেলুদা দেখি আমার পাশে নেই। তার দৃষ্টি বাথরুমের দরজার দিকে। সে এক লাফে উল্টো দিকে চলে গেছে, তার ডান হাত কোটের পকেটে। বন্দুক বার করে লাভ নেই মিস্টার মিতির, অলরেডি একটা রিভলভার আপনার দিকে পয়েন্ট করা আছে। এবার দেখলাম পাহাড়ের দিকে দরজাটা খুলে গেল। একজন লোক হাতে একটা রিভলভার নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে দরজার মুখেই দাঁড়িয়ে রইল। একে কি দেখেছি আগে? হ্যাঁ, এই তো সেই লাল শার্ট, কিন্তু আজের পোশাক অন্য। আর চেহারায় যে হিংস্র ভাব দেখছি, সেটা সেদিন এয়ারপোর্টে দেখিনি। আজ এই অবস্থায় দেখে বুঝছি লোকটা একেবারে নিখাদ খুনে। তার হাতের রিভলভারটা তাক করা রয়েছে সোজা ফেলুদার দিকে। এবার বাথরুমের দরজাটা অল্প ফাঁক অবস্থা থেকে পুরো খুলে গেল, আর সেই সঙ্গে কামরাটা ভরে গেল গুলবাহারের গন্ধে। সান্নালি বোটে, আর আপনার সঙ্গেই আমার আসল দরকার মিস্টার গাঙ্গুলি। বইয়ের প্যাকেটটা নিশ্চয়ই ফেলে রেখে আসেননি। প্যাকটা খুলুন, খুলে বার করে দিন। না দিলে কি ফল হবে সেটা আর বললাম না। প্যাকেট? কি প্যাকেটের কথা বলছি বুঝেছেন নিশ্চয়ই। আপনারই বই আপনার হাতে নিশ্চয়ই তুলে দিয়ে আসেনি সেদিন এয়ারপোর্টে। বার করুন, বার করুন। আপনি ভুল করছেন, প্যাকেট ওর কাছে নেই, আমার কাছে। ট্রেনের শব্দের জন্য সকলকেই চেঁচিয়ে কথা বলতে হচ্ছে, কিন্তু ফেলুদার গম্ভীর গলা চাপা অবস্থাতেই ট্রেনের শব্দ ছাপিয়ে সান্নালের কানে পৌঁছেছে, কারণ চশমার পেছনে ভদ্রলোকের চোখ দুটো জ্বলে উঠল। লাইফ ডিভাইনের এতগুলো পাতা নষ্ট করে আপনার ঐশ্বর্য কিছু বাড়লো কি? निमो, ये आदमी कुछ भी गड़बड़ किया ना, इसको खत्म कर देना। हाथ तुले राखुन मिस्टर मित्तिर, हाथ तुले राखुन।
গুন্ডাটার দিকে আর দৃষ্টি দিয়ে খসখসে গলায় বললেন সান্যাল, আপনার ঝুঁকিটা একটু বেশি হয়ে যাচ্ছে নাকি? আপনি যে জিনিসটা চাইছেন সেটা পেলেই তো আর আমাদের ছেড়ে দেবেন না, খতম আমাদের এমনিতেই করবেন। কিন্তু ট্রেন থামলে পর আপনার কি দশা হবে সেটা ভেবে দেখেছেন? ভেরি ইজি। আমাকে আর কে চেনে বলেন? এত প্যাসেঞ্জার রয়েছে ট্রেনে, তার মধ্যে মিশে যেতে পারবো না। আপনাদের লাশ পড়ে থাকবে, আমি বাইরে বেরিয়ে অন্য কামরায় চলে যাব। ভেরি ইজি, ইজন্ট ইট? ফেলুদার সঙ্গে অনেক রকম সংকটের মধ্যে পড়ে আমার সাহস বেড়ে গিয়েছে ঠিকই, কিন্তু একটা কারণে এই মুহূর্তে সাহস আনার অনেক চেষ্টা সত্ত্বেও বারবার আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। কারণ আর কিছুই নয়, ওই নিম্ন। এরকম একটা নিষ্ঠুর খুনে চেহারা গল্পেই পড়া যায়। কামরার বন্ধ দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, গায়ের ফিনফিনে ফুলকারি করা শার্টটা খোলা জানলা দিয়ে আসা হাওয়াতে ফুরফুর করছে। ডান হাতটা ট্রেনের ঝাঁকুনিতে দুললেও রিভলভারটা ঠিকই ফেলুদার দিকে তাক করা রয়েছে। সান্যাল এক পা করে এগিয়ে এলেন, নাকটা জ্বলে যাচ্ছে সেন্টের গন্ধে। সান্যালের দৃষ্টি ফেলুদার ব্যাগের দিকে। এয়ার ইন্ডিয়ার ব্যাগ ফেলুদার সামনে সিটের উপর রাখা। লালমোহনবাবুর কি অবস্থা জানি না, কারণ তিনি এখন আমার পেছনে। ট্রেনের আওয়াজের মধ্যেও ওর হাঁপানি টানের মতো নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। ট্রেন ছুটে চলেছে, তার মানে শুটিংও হয়ে চলেছে নিশ্চয়ই। মিস্টার করে কি সাংঘাতিকভাবে আমাদের ডোবালেন সেটা উনি জানেন কি? সান্যাল সিটে বসে বাক্সটার ক্যাচ টিপলেন, ঢাকনা খুলল না। বাক্সে চাবি লাগানো। চাবি কোথায়? এটা চাবি কোথায়? মিস্টার সান্যালের সমস্ত মুখ অসহিষ্ণু রাগে কুঁচকে গেল। কোথায় যাবে? পকেটে। কোন পকেটে? ডান। আমি জানি ওই পকেটেই ফেলুদার রিভলভার। সান্যাল উঠে দাঁড়ালেন, রাগে ফুলছেন তিনি। কয়েক মুহূর্ত যেন কি করবেন বুঝতে পারছিলেন না। তারপর, এই তুমি এসো। আমার দিকে ফিরে গর্জিয়ে উঠলেন মিস্টার সান্যাল। ফেলুদাও আমার দিকে চাইল। ইঙ্গিতে বুঝলাম সে আমাকে সান্যালের আদেশ পালন করতে বলছে। যখন ফেলুদার দিকে এগোচ্ছি তখন ট্রেনের শব্দ ছাড়া আরেকটা শব্দ কানে এলো, ঘোড়ার খুরের শব্দ। এর মধ্যে কখন যে বাঁদিকে পাহাড় এসে গেছে তা খেয়ালই করিনি। ফেলুদার পকেটে যখন হাত ঢোকাচ্ছি তখন দেখলাম পাহাড়ের গা দিয়ে ধুলো উড়িয়ে ডাকাতের দল নামছে। রিভলভারের পাশে হাতড়াতেই চাবি ঠেকলো হাতে। দিয়ে দে। আমি চাবি দিয়ে দিলাম মিস্টার সান্যালকে। ফেলুদার হাত দুটো এখনো মাথার উপর। সান্যাল বাক্সের তালায় চাবি লাগিয়ে ঘোরালেন। বাক্স খুলে গেল। লাইফ ডিভাইন উপরেই রাখা। বাক্স থেকে বই বেরিয়ে এলো। জানলা ঠিক বাইরেই ঘোড়ার খুর, একটা না অনেকগুলো, তীর বেগে নেমে আসছে পাহাড়ের গা বেয়ে, ছুটে চলেছে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে। সান্যাল বইটা হাতে নিয়ে কয়েকটা পাতা উল্টিয়ে যেখানে পৌঁছলেন তারপরে আর উল্টানো যায় না, কারণ সেগুলো পরস্পরের সঙ্গে সাঁটা। এবার উল্টানোর বদলে সান্যাল একটা অদ্ভুত কাজ করলেন। পাতার মাঝখানটা খামচিয়ে সেটাকে ছিঁড়ে ফেললেন, আর ফেলতেই তার তলায় একটা চৌকো খোপ বেরিয়ে পড়ল। পাতাগুলোর মাঝখানটা একসঙ্গে কেটে ফেলে খোপটা তৈরি করা হয়েছে। খোপের ভেতর দৃষ্টি দিতেই সান্যালের মুখের অবস্থা দেখবার মতো হলো। উনি ভেতরে কি আশা করেছিলেন জানি না। এখন বেরোলো খানাস্টিক সিগারেটের পোড়া টুকরো, ডজন খানিক পোড়া দেশলাই, আর বেশ খানিকটা সিগারেটের ছাই। কিছু মনে করবেন না, ওটাকে ছাইদান হিসেবে ব্যবহার করার লোভ সামলাতে পারলাম না। এবার সান্যাল এত জোরে চেঁচালেন যে মনে হলো সমস্ত ট্রেন ওর কথা শুনে ফেলবে। বেয়াদবির জায়গা পাওনি তুমি? ভেতরের আসল জিনিস কোথায়? কি জিনিসের কথা বলছেন আপনি? স্কাউন্ডারেল, তুমি জানো না কিসের কথা বলছি? নিশ্চয়ই জানি, কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাই। কোথায় সে জিনিস? পকেটে। কোন পকেটে? বাঁ পকেটে। ডাকাতের দল এখন জানলার ঠিক বাইরে, কারণ পাহাড় আরো কাছে চলে এসছে। ধুলো এসে ঢুকছে আমাদের কামরায়। আমি জানি আমার উপর আবার হুকুম হবে। হাঁ করে দাঁড়িয়ে আছো কি? যাও, হাত ঢোকাও।
আবার আদেশ মানতে হলো। এবার পকেট থেকে যে জিনিস বেরোলো তেমন জিনিস আমি কোনোদিন হাতে ধরিনি। হিরে আর মুক্তো দিয়ে গাঁথা এই আশ্চর্য হার একমাত্র রাজা বাদশাদের হাতেই মানায়। মিস্টার সান্যালের চোখ জলজল করছে, কিন্তু এবার রাগে নয়, লোভে, উল্লাসে। আমার হাত সান্যালের দিকে এগিয়ে গেল। ফেলুদার হাত মাথার উপর তোলা। লালমোহনবাবুর মুখ দিয়ে গোঙানির মতো শব্দ বেরোচ্ছে। ডাকাতের দল। একটা ভারী শব্দের সঙ্গে সঙ্গে আমাদের কামরাটা যেন একটু কেঁপে উঠল। আর তারপরেই দেখলাম নিম্মু কামরার মেঝেতে গড়াগড়ি দিচ্ছে, কারণ একজোড়া পা জানলা দিয়ে ঢুকে শটান সজোরে লাথি মেরেছে তার গায়ে। ফলে নিম্মুর হাতে রিভলভার ছুটে গিয়ে সিলিং এর বাতির কাঁচ চুরমার করে দিল, আর সেই সঙ্গে ফেলুদারও হাতে বিদ্যুৎ বেগে চলে এলো তার নিজের রিভলভার। এবার পাহাড়ের দিকে দরজাটা আবার খুলে গেল, আর সেই দরজা দিয়ে ডাকাতের বেশে যিনি ঢুকলেন তাকে আমরা তিনজনেই খুব ভালো করে চিনি। থ্যাংক ইউ ভিক্টর। মিস্টার সান্যাল সিটের উপর বসে পড়েছেন। এবার কাঁপুনিটা রাগের নয়, ভয়ের, কারণ তিনি জানেন তিনি জব্দ, তার আর পালাবার পথ নেই। এদিকে শুটিংয়ে গন্ডগোল বুঝে কেউ নিশ্চয়ই চেন টেনে দিয়েছে, কারণ ট্রেনটা যেভাবে থামলো সেটা চেন টানলেই হয়। থামার কয়েক সেকেন্ডের মধ্যেই শোরগোল শুনতে পেলাম। একই লোকের নাম ধরে অনেকে চিৎকার করছে। পুলকবাবুর গলা। যত গন্ডগোল তো ভিক্টরকে নিয়েই, কারণ তার লাফিয়ে পড়ার কথা ছাতে, আর সে কিনা সোজা এসে ঢুকেছে আমাদের কামরায়। ফেলুদা দরজা খুলে মুখ বার করে পুলকবাবুকে ডাকলো। এই যে মশাই, এদিকে। ভদ্রলোক হন্তদন্ত হয়ে আমাদের কামরায় উঠে এলেন। দেখে মনে হলো তার শেষ অবস্থা, কারণ শুনেছি এই ধরনের একটা শটে গন্ডগোল হওয়া মানে প্রায় 30,000 টাকা জলে যাওয়া। अभी तक खड़ा है। क्या हुआ तुम्हारा? क्या हुआ? কিন্তু তোমার মাথা খারাপ হয়ে গিয়া? আপনার ছবিতে জেট বাহাদুর আখ্যা একমাত্র ভিক্টর পেরুমালি পেতে পারে পুলক বাবু। তার মানে? পুলকবাবু অবাক হয়ে দেখলেন ফেলুদার দিকে। তার ফ্যালফ্যালে ভাবটার মধ্যে এখনো যথেষ্ট পরিমাণে বিরক্তি মেশানো রয়েছে। আর স্মাগলারের পার্টটা পরমেশ কাপুরকে না দিয়ে আপনার এঁকে দেওয়া উচিত ছিল। কি সব উল্টো পাল্টা বলছেন? ইনি কে? পুলকবাবু মিস্টার সান্যালের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন। ইতিমধ্যে ডান দিকের রাস্তায় দুটো নতুন গাড়ির আবির্ভাব হয়েছে, একটা পুলিশ জিপ আর একটা পুলিশ ভ্যান। জিপটা আমাদের কামরার পাশেই এসে থামল। তার থেকে নামলেন ইন্সপেক্টর পাটবর্ধন। এইবার পুলকবাবুর প্রশ্নের উত্তরে ফেলুদা মিস্টার সান্যালের দিকে এগিয়ে গিয়ে 2 টানে তার দাড়ি আর গোঁফ, আর আরো 2 টানে তার পরচুলা চশমাটা খুলে ফেলে দিয়ে বলল, আপনার গা থেকে গুলবাহারের গন্ধটাও টেনে খুলে ফেলতে পারলে খুশি হতাম মিস্টার গোরে, কিন্তু ওই একটি ব্যাপারে ফেলু মিত্তির অপারক। গোরে আর নিমোর হাতে হাতকড়া পড়েছে। নানা সাহেবের 9 লক্ষা হার এখন পুলিশের জিম্মায়। আজ যে এরম একটা ঘটনা ঘটতে পারে সেটা ফেলুদা আগেই বুঝেছিল, আর তাই ও সকালে সিগারেট কিনতে যাওয়ার নাম করে ইন্সপেক্টর পাটবর্ধনের সঙ্গে দেখা করে পুলিশের ব্যবস্থা করে এসেছিল। গোরে নাকি এককালে একটানা 12 বছর কলকাতায় ছিল, শুধু ডন বস্কো নয়, সেন্ট জেভিয়ার্সেও পড়েছে, তাই বাংলাটা সে ভালোই জানে। যদিও বম্বেতে সে সচরাচর হিন্দি, মারাঠি আর ইংরেজিটাই ব্যবহার করে। রে লালু, তো ভেঙে পড়ছিস কেন? প্রডিউসার মিসায় ধরা পড়লে তোর ছবি বন্ধ হয়ে যাবে, একথা তোকে কে বলেছে? প্রশ্নটা করলেন পুলকবাবু। লালমোহনবাবু কিছুই বলেননি, কেবল ঘাড় গোঁজ করে গম্ভীর হয়ে বসেছিলেন। যদিও এটা ঠিক যে গম্ভীর হবার একটা কারণ হলো জেট বাহাদুরের ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা। জেট বাহাদুরকে কেউ রুখতে পারবে না, বুঝলি তো লালু? আরে গোরে চুলোয় যাক, গোল্লায় যাক, জমে দক্ষিণ দূরে যাক, কিচ্ছু যায় আসে না, বুঝলি না? আরে প্রডিউসার তো বোম্বেতে একটা নয়। আরে চুনি পাঞ্চুলি নাম শুনেছিস? চুনি পাঞ্চুলি তো 1 বছর ধরে আমার পেছনে লেগে আছে। হ্যাঁ, দেখবি তোরা থাকতে থাকতে নতুন ব্যানারে আবার কাজ শুরু হয়ে গেছে।
আমরা বসে আছি খান্ডালা ডাক বাংলোর বারান্দায়। চমৎকার পাহাড়ি জায়গা, বাতাসে রীতিমতো ঠান্ডার আমেজ। বম্বের অনেকেই নাকি খান্ডালায় চেঞ্জে আসে। সাফারির মাটন দো পেঁয়াজা আর নান খাওয়া শেষ হয়ে গেছে আগেই। এখন বিকেল 4:30, তাই চা আর পকোড়া চলছে। আমাদের টেবিলে আমরা 3 জনই বসেছি। পুলকবাবু ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে, এইমাত্র উঠে মেহরোত্রা টেবিলে চলে গেলেন। অর্জুন মেহরোত্রার যেন একটু মনমরা ভাব। তার একটা কারণ হয়তো এই যে আজকের হিরো হচ্ছে নিঃসন্দেহে প্রদোষ মিত্তির। ইতিমধ্যে অনেকেই ফেলুদা সই নিয়ে গেছে, এমনকি ভিলেন মিকি পর্যন্ত। সেকেন্ড হিরো যে ভিক্টর পেরুমল, তাতে কোনো সন্দেহ নেই। ফেলুদা ভিক্টরকে আগে থেকেই তালিম দিয়ে রেখেছিল, বলেছিল घोड़ा लेके जब ट्रेन के पास पहुंचेंगे तब जरा फर्स्ट क्लास कमरे की तरफ नजर रखिएगा। अगर कोई गड़बड़ देखी तो सीधा अंदर आ जाइएगा, ठीक है? ফেলুদা দুহাত মাথার উপর তোলা দেখেই ভিক্টর ধরে ফেলেছে গন্ডগোলের ব্যাপার। আশ্চর্য, এত বড় একটা কাজ করেও তার কোনো তাপ উত্তাপ নেই। সে এরই মধ্যে আবার বাংলোর সামনের মাঠে তার লোকজনকে নিয়ে 1, 2, 3 করে কুংফু অভ্যেস শুরু করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই এতক্ষণে প্রথম মুখ খুললেন জটায়ু। ফেলুদা ওর মুখের কথা কেড়ে নিয়ে বলল, ব্যাপারটা হচ্ছে কি, আপনি এখনো যেই তিমিরে সেই তিমিরে, তাই তো? জটায়ু একটা গোবেচারা হাসি হেসে মাথা নেড়ে হ্যাঁ বোঝালেন। ফেলুদা বলল, আপনার মনের অন্ধকার দূর করা খুব কঠিন নয়, তবে তার আগে গোরে লোকটাকে একটু বুঝতে হবে, তাহলেই তার কার্যকলাপটা বোধগম্য হবে। প্রথমেই মনে রাখতে হবে যে সে আসলে স্মাগলার, কিন্তু ভেগ ধরেছে সম্ভ্রান্ত ফিল্ম প্রডিউসারের। আপনার গল্প থেকে সে ছবি করছে। গল্পে আপনি শিবাজি ক্যাসেলে স্মাগলাররা থাকে বলে লিখেছেন। স্বভাবতই গোরে তাতে বিচলিত হয়ে পড়ে। তার মনে প্রশ্ন জাগে, আপনি শিবাজি ক্যাসেল সম্বন্ধে কতদূর কি জানেন, কারণ সে নিজে স্মাগলার আর তার বাসস্থানও শিবাজি ক্যাসেল। এইটা জানার জন্য সে সান্নাল সেজে আপনার বাড়ি গিয়ে হাজির হয়। আপনার সঙ্গে আলাপ করে সে বোঝে যে ভয়ের কোনো কারণ নেই, আপনি অত্যন্ত নিরীহ নির্লিপ্ত মানুষ এবং শিবাজি ক্যাসেলের ব্যাপারটা আপনার কাছে একেবারেই কাল্পনিক। সেই সময় তার মাথায় আসে আপনার হাত দিয়ে বইয়ের প্যাকেটে 9 লাখ হার পাচার করার আইডিয়া। মালটা গড়ে পাঠাচ্ছিল তারই এক গ্যাংয়ের লোককে, যে খুব সম্ভবত থাকে শিবাজি ক্যাসেলেরই 17 নম্বর তলার 2 নম্বর ফ্ল্যাটে। আপনি যদি ধরা পড়েন তাহলে দোষ দেবেন সান্নালকে, গোরেকে নয়, তাই তো? অর্থাৎ সান্নালকে খাড়া করে গোরে নিজে থাকছে সেফ সাইডে। এদিকে হয়ে গেল গন্ডগোল। আপনি 50 লাখ টাকার হারের বদলে চালান করে বসলেন আপনারই 5 টাকা দামের বই। সেই বইয়ের প্যাকেট নিয়ে লাল শার্ট অর্থাৎ নিম্ম শিবাজি ক্যাসেলের লিফট দিয়ে উঠছিল 17 তলায়। সেই সময় গোরেরই কোনো প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের লোক নিম্মকে আক্রমণ করে প্যাকেট আদায় করার জন্য। নিম্ম তাকে খুন করে প্যাকেট যথাস্থানে চালান দিয়ে গা ঢাকা দেয়। এদিকে প্যাকেটে যে হার নেই সেই খবর পেতেই গোরেকে চলে আসতে হলো। সে তো বুঝেছে কি হয়েছে। তাকে এখন 2টো কাজ করতে হবে, 1 হার ফিরে পেতে হবে, আর 2 আমাদের খতম করতে হবে। তার একমাত্র ভরসা যে আমরা লাইফ ডিভাইনের রহস্য ভেদ করে হারটা পুলিশের হাতে জমা দিইনি। গোরে এসেই বুঝলো যে সান্নালের পুনরাবির্ভাবের প্রয়োজন হবে। সান্নালি যখন মালটা পাঠিয়েছিল তখন সান্নালকেই সেটা পুনরুদ্ধার করতে হবে, তাহলে গোরের নিজের ওপর কোনো সন্দেহ পড়বে না। কিন্তু গুলবাহার, বলছি সব বলছি। গুলবাহার সেন্টের ব্যাপারটা গোরের শয়তানি বুদ্ধির আশ্চর্য উদাহরণ। এটার জন্য সে কলকাতা থেকেই তৈরি হয়েছিল। সান্নাল মানেই গুলবাহার আর গুলবাহার মানেই সান্নাল। এই ধারণা আপনার মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল, তাই নয় কি? তা তো একরকম হয়েছিল বই কি। বেশ, এবার মনে করে দেখুন, সেদিন গোরে আমাদের বৈঠকখানায় বসিয়ে কিছুক্ষণের জন্য ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। ভাবটা যেন আপনার জন্য টাকা আনতে গিয়েছে, কেমন? ঠিক। সেই ফাঁকে লিফটে ঢুকে 2 ফোঁটা গুলবাহার সেন্ট ছিটিয়ে দেওয়াটা কি খুব কঠিন ব্যাপার? উপর থেকে নিচ পর্যন্ত সব কটা তলা শুঁকেও যখন কোনো সেন্টের গন্ধ পেলাম না, তখনই বুঝলাম যে গন্ধটা রয়েছে শুধু লিফটের ভেতর। অর্থাৎ সেটা হচ্ছে মানুষের গা থেকে নয়, এসেছে সেন্টের শিশি থেকে। ঠিক সেইভাবেই লোক লাগিয়ে
লোটাস সিনেমার সামনে গাড়ির জানলা দিয়ে হাত বাড়িয়ে কয়েক ফোঁটা সেন্ট গাড়ির সিটে ছিটিয়ে দেওয়াও অতি সহজ ব্যাপার। ফেলুদা বুঝিয়ে দিলে সত্যিই সহজ। লালমোহন বাবুও যে ব্যাপারটা বুঝেছেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তবু তার মুখে হাসি ফুটছে না দেখে বেশ অবাক লাগলো। সেটা যে শেষ পর্যন্ত পুলকবাবুর একটা কথায় ফুটবে সেটা কি করে জানবো? চা শেষ করে যখন শহরে ফেরার তোড়জোড় চলছে, সূর্যটা পাহাড়ের পেছনে নেমে যাওয়ায় হঠাৎ ঠান্ডা বেড়ে মাঝে মাঝে বেশ কাঁপুনি লাগিয়ে দিচ্ছে, তখন দেখি পুলকবাবু আমাদের দিকে ব্যস্তভাবে এগিয়ে আসছেন। লালু, আরে জেট বাহাদুরের বিজ্ঞাপন পড়ছে আগামী শুক্রবার, কিন্তু তার আগে একটা ব্যাপার জেনে নেওয়া দরকার, বুঝলি লালু? কি ব্যাপার ভাই? আচ্ছা, তোর কোন নামটা যাবে, আসলটা না নকলটা? নকলটাই আসল ভাই। বানানটি হবে JATAYU। এক গাল হেসে বললেন রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু।